আপনি দেখবেন যে আপনার 1 নম্বর হ্যাঁ পলিসির মধ্যে হসপিটালাইজেশন পলিসির মধ্যে আপনার কি কি বেনিফিট আছে ওইগুলি আপনি যেগুলি আমি প্রথমে আলোচনা করছি এটা আপনি দেখবেন। তারপর হচ্ছে কি আপনার প্রি হসপিটালাইজেশন পোস্ট হসপিটালাইজেশনের মধ্যে কি কি সুবিধা আছে এটা নাম্বার 2। আর নাম্বার 3 হচ্ছে কি আপনার ডে কেয়ার ট্রিটমেন্ট আছে কিনা। ঠিক আছে, একটা মানুষের যদি ক্যান্সার হয় পরবর্তী সময়ে ক্যান্সারের চিকিৎসার পরে কেমোথেরাপি দিতে লাগে, কেমোথেরাপিতে হসপিটালাইজেশন হইতে লাগে না, আমি একটা এক্সাম্পল কইতাছি। অথবা যদি তার কিডনির কোনো সমস্যা থাকে, তার যদি ডায়ালাইসিস হয়, ডায়ালাইসিসও অনেক ক্ষেত্রে হসপিটালাইজ হইতে লাগে না, দিনেরটা দিনেই শেষ হয়ে যায়। ঠিক আছে, এগুলো 4 নম্বর গেল। হ্যাঁ, ডে কেয়ারের মধ্যে পড়ে। তারপরে আপনি দেখবেন আপনার পলিসির মধ্যে অ্যাম্বুলেন্সের ফ্যাসিলিটিস আছে কিনা। হ্যাঁ, এটা হচ্ছে কি নরমাল অ্যাম্বুলেন্সের কভার এবং থাকলে কতখানি আছে। অটো রিচার্জ আছে কিনা। অটো রিচার্জ 6 নম্বর আমি ধরি। এই তো রিচার্জ, তারপর রেস্টোরেশন, এগুলি আপনি মোটামুটি একই ক্যাটাগরিতে আপনি ধরতে পারেন আর কি। আর 7 নম্বরে তারপরে আপনি দেখতে পারেন যে আপনার পলিসির মধ্যে ওপিডির সুবিধা নেওয়া যায় কিনা, বা থাকলে এটার লিগে এক্সেস কি প্রিমিয়াম দিতে লাগবে। ঠিক আছে, 8 নম্বরে আমি একটা পয়েন্ট আই বলেন, অনেক ক্ষেত্রে ক্যাশলেস যেখানে সুবিধা নাই। এখনকার সমস্ত পলিসির মধ্যে আইআরডিআই থেকে সার্কুলার অলরেডি জারি করে দেওয়া হয়েছে যে তুমি কোনো রিইম্বার্সমেন্টের কোনো মানে ম্যান্ডেট তুমি দিতে পারতা না। এটা তো কবে এই বছরই দিছে, এই বছর থেকে শুরু হয়েছে। এই বছর আগে তো অনেক ক্ষেত্রে না, আগেও একই ছিল। কোম্পানিগুলি কিছু কিছু কোম্পানি আছে বদমাইশি করত, সুযোগ পাইলেই বদমাইশিটা করত। ঠিক আছে, এখন একদম এই বদমাইশিগুলি করার কারণেই মানে এই জিনিসটা আবার বলা আর কি, রিইটারেশন। হ্যাঁ, আবার বলা যে না, তুমি রিইম্বার্সমেন্ট কিছু করতে পারত না। প্রথম প্রশ্ন, ইন্স্যুরেন্স মানুষ কেন করব? ইন্স্যুরেন্স কথাটা কইলে ফিল্ডটা অনেক বড় হয়ে যেতেছে। ইন্স্যুরেন্সের অনেকগুলি সেগমেন্ট আছে। লাইফ ইন্স্যুরেন্স আছে, জেনারেল ইন্স্যুরেন্স আছে। জেনারেল ইন্স্যুরেন্সের মধ্যে ভাগ আছে মোটর, নন মোটর। নন মোটরের মধ্যে মানে মোটর ছাড়া যা কিছু হয় সবকিছুই আছে। এর মধ্যে হিউম্যান রিলেটেড যেই অংশটা আছে ওইটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। তো মানুষের সঙ্গে সম্পর্কিত দুইটা ইন্স্যুরেন্সই আমরা পাই, লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স। মানে মানুষের জীবন এটারে ক্যাটার করে লাইফ ইন্স্যুরেন্স, আর স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত জিনিস ক্যাটার করতেছে হেলথ ইন্স্যুরেন্স। তো আজকের দিনে ভারতবর্ষে মানে অন্যান্য বিশ্বের অন্যান্য উন্নত দেশের মতো ভারতবর্ষে হেলথ ইন্স্যুরেন্স থাকাটা সরকারি তরফ থেকে ম্যান্ডেটারি করা হয়েছে না। বিদেশে যেরকম আমরা দেখি আর কি, বাচ্চাদের কিন্ডার গার্ডেনে ভর্তির থেকে শুরু করে সমস্ত বিষয়ে হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা সেই জিনিসটা দেখা হয়। ভারতবর্ষে অ্যাজ সাচ কোনো রকম ম্যান্ডেট কিছু নাই। আর আমরা ভারতবাসীরা যেহেতু আমাদের উপরে জিনিসটা চাপাইয়া দেওয়া হইছে না, এই কারণে আমরা একটুখানি উদাসীনও বটে এই ব্যাপারে। তো আমার বক্তব্য এটাই, লাইফ ইন্স্যুরেন্স কাদের দরকার? যে ব্রেড উইনার মানে পরিবারের জন্য এবং নিজের জন্য যে রোজগার করে, অর্থাৎ উপার্জনশীল ব্যক্তি, সে যদি কোনো আনফরচুনেট পেরিলসে সে যদি না থাকে বা থাকে কিন্তু না থাকার মতো, যেরকম অসুস্থতা বশত বা কোনো রকম দুর্ঘটনা বশত সে যদি
পার্শিয়ালি ডিজেবল হয়ে যায় বা টোটাল ডিসেবিলিটি যদি হয়ে যায়, তাইলে তার রোজগারটা তো সে করতে পারতো না। তার রোজগারে যদি না থাকে তাহলে ফ্যামিলি খাইব কি? আর যে লোকটা রোজগার করে আনতো সেই লোকটা এখন নিজেই তার ফ্যামিলির উপরে বার্ডেন। তার শুধু খালি গ্রাসাচ্ছাদন এবং তার পরিবারের গ্রাসাচ্ছাদন, এই দুইটা জিনিস তো আছেই, উপরন্তু তার চিকিৎসার ব্যয়ভার সমস্ত কিছু কে চালাইব, কিভাবে হইব? এটাই কাছে গিয়ে সবচাইতে বড় প্রশ্ন। মানুষটা যদি না থাকে, এর মধ্যে কয়েকটা প্রকার ভেদ আছে, মানুষটা যদি না থাকে তাহলে তার অবর্তমানে পরিবারের রোজগার কিভাবে আইব? সেটা অবশ্যই লাইফ ইন্স্যুরেন্স থেকে কেটার হয়। সঠিক লাইফ ইন্স্যুরেন্স কইরা রাখে যে কোনো ব্যক্তির কথাই কইতাছি এখানে, তো তার আনফরচুনেট ডেথে তাহলে তার পরিবার যে আশ্বাসিত অঙ্ক যেটা আছে সেটা সে পাইব, এবং এইভাবে তার মানে ওই অঙ্কের দ্বারা প্রপারলি ইনভেস্টমেন্ট করে হোক, যেভাবে হোক, পরিবার যেভাবে ভালো মনে করব সেভাবে সে মানে তাদের পরবর্তী জীবন নির্বাহ করব। কিন্তু কথা হইতেছে গিয়া, আমরা লাইফ এন্ড ডেথের যে সিচুয়েশনটা আছে এটার মাঝখানে তো দুনিয়ার সমস্ত গল্প আছে যেটা মানুষের হাতে নাই। সেটা হচ্ছে গিয়া অসুস্থতা, অ্যাক্সিডেন্ট। মানুষ মরে কয়জন? মরার চাইতে বেশি হইতেছে গিয়া মানুষ ভোগে বেশি। মরলে তো দাদা দেখেন শেষ। আমার গল্প শোনার মতন লোক তো থাকলো কি না থাকলো এটা হচ্ছে পরের কথা, আমি তো নাই, অতএব আমার কোনো আর দায়িত্ব কিছু নাই, তাই না? কিন্তু আমি যদি থাকলাম কিন্তু পরিবারের উপরে বোঝা হয়ে রইলাম, বা আমি অর্থনৈতিকভাবে অসচ্ছল হইতে পারি, অনেক কারণে হইতে পারি, সেই কারণটি আলোচনা কইরা আমি এটাকে দীর্ঘায়িত করার কোনো দরকার নেই, ঠিক আছে? মানুষ সরকারি চাকরিতেও একটা দুইটা এক্সাম্পল দিই, সরকারি চাকরিতেও মানুষ সাসপেনশন হয়, নানা কারণে চাকরিচ্যুত হয়, ঠিক আছে? আর আমাদের দেশের বিভিন্ন মানে কেন্দ্রীয় সরকার তাদের একটা স্কিম আছে, এটা হচ্ছে গিয়া সিজিএইচএস স্কিম। আমাদের রাজ্য সরকারের সেই অর্থে কোনো রকম স্কিম নাই ফর অল। তো অফিসার্স গ্রেডের লিগে রিইম্বার্সমেন্ট থাকতে পারে, সেটা আলাদা বিষয়। তার মধ্যে অনেক সরকারি গ্যারাকল আছে। আমাদের আলোচনার বিষয়বস্তু তো ওইটা না, ঠিক আছে? আর যারা কর্পোরেটসে চাকরি করে, এমপ্লয়ার একটা ইন্স্যুরেন্স থাকে, তবে ওইটা হইতেছে গিয়া গ্রুপ ইন্স্যুরেন্স, ঠিক আছে? যতদিন সে ওই কোম্পানিতে চাকরিরত অবস্থায় থাকবো, তো কোম্পানির সেই গ্রুপ ইন্স্যুরেন্সের যে ধরনের সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা অনুযায়ী সে এবং তার যা ডিপেন্ডেন্ট আছে সে স্বাস্থ্য সুরক্ষার সুযোগ সুবিধাগুলি পাইব। বাট আমাদের রাজ্যের ম্যাক্সিমাম মানুষ স্বাস্থ্য বীমা সম্বন্ধে একদম ওয়াকিবহাল না, এবং আমি সবার কথা কইতেছি না, বেশিরভাগ মানুষ স্বাস্থ্য বীমা সম্বন্ধে ওয়াকিবহালই না। ইন্স্যুরেন্স তাহলে আমি 3 রকম হইতে পারি, একটা লাইফ ইন্স্যুরেন্স, একটা টার্ম ইন্স্যুরেন্স। এটা তো লাইফ ইন্স্যুরেন্সের মতোই। টার্ম ইন্স্যুরেন্স ইজ এ লাইফ ইন্স্যুরেন্স, আচ্ছা, ঠিক আছে? টার্ম ইন্স্যুরেন্স যে স্পেসিফিক যে মানে কথাটা, ওয়ার্ডটা, ইট ইজ সাবজেক্ট টু লাইফ ইন্স্যুরেন্স, ঠিক আছে? হ্যাঁ, এরপর আপনি কোন
হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স মোটামুটি 3 টাইপেরই বলা যায়। আরেকটা হচ্ছে মোটর ইন্স্যুরেন্স বা এটা তো আচ্ছা হ্যাঁ বিল্ডিং ফিল্ডিং ফায়ার, আচ্ছা আচ্ছা এগুলো এই থাকে। সমস্ত জিনিস কিন্তু থাকে। বেসিক্যালি মানুষের লাইফ রিলেটেড যেটা লাইফ রিলেটেড হইলো আবার ড্যামেজ ইন্স্যুরেন্স কত কিছুই আছে। হ্যাঁ লাইফ ইন্স্যুরেন্স বলতে আমি বুঝতেছি লাইফ প্লাস হেলথ, এই দুইটার আমরা মেন হিসেবে হিউম্যান রিলেটেড। হিউম্যান রিলেটেড, ওইটাও হিউম্যান রিলেটেড কিন্তু সেই ওইটা সেকেন্ডারি। ওইটা সেকেন্ড। আপনি একটা বিল্ডিং তৈরি করছেন, আপনি একটা গাড়ি কিনছেন বা আপনি একটা প্রপার্টি কিনছেন, ঠিক আছে, ওইটা আপনারই, বাট ওইটা আপনার পরে আইতে আছে, এটা সেকেন্ডারি, ডাইরেক্টলি আপনার সঙ্গে রিলেটেড না। আপনার জীবন এবং আপনার স্বাস্থ্য এই ব্যাপারটা হচ্ছে আপনার সঙ্গে রিলেটেড, মানে এই কারণে আমি কইছি এটা হিউম্যান রিলেটেড। ইন্স্যুরেন্স সম্পর্কে আমাদের কিছু ভুল ধারণা আছে, বিশেষ করে আমরা যেগুলো ভাবি। আমি প্রথমত শুরু করি হেলথ ইন্স্যুরেন্স দিয়ে, ঠিক আছে। তো হেলথ ইন্স্যুরেন্স আমরা বলছি যে প্রধানমন্ত্রীর যে একটা হেলথ ইন্স্যুরেন্স আছে এবং ত্রিপুরা সরকার কিছু না কিছু আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান প্রফেশনাল যেগুলো কোম্পানি আছে, হ্যাঁ, সেই কোম্পানিগুলো ইন্স্যুরেন্স। তো এর মধ্যে মেজর ডিফারেন্স, কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান আর ত্রিপুরা সরকারের একটা হেলথ কার্ড, যে ইন জেনারেল সবার জন্য এটা বলা হয়েছে আর কি। ওটাও 5 লক্ষ টাকা অব্দি বিমা আছে, এবং যে প্রাইভেট যে কোম্পানিগুলো আছে, হ্যাঁ, তাদেরও বিমা আছে 5 লাখ 10 বা যত হয় আর কি। তো এটার মধ্যে বেসিক্যালি পার্থক্যটা কোন জায়গায়? মানুষ কেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও অন্য প্রাইভেট ইন্স্যুরেন্সের দিক থেকে ঝুঁকবো? ভালো কোশ্চেন করছেন। আয়ুষ্মান ভারত যোজনা যেটা, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা যেটা, এটা বেসিক্যালি মানে এতদিন ধরে কিভাবে কেটার হইতো এটা আমাদের আগে জানতে লাগবে। এই বিমাটা স্বাস্থ্য বিমা, বাট দ্যাট ইজ নট ফর এভরিওয়ান। তো আমাদের পুরো দেশেই জিনিসটা ইমপ্লিমেন্টেড অবস্থায় আছে, কিন্তু এটা প্রাইমারিলি বিপিএল শ্রেণীর জন্যই দেওয়া আছে। যাদের বিপিএল রেশন কার্ড আছে তারারই এই জিনিসটা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর একটা উদ্যোগ নিছেন, সেটা হইতেছে গিয়া যারা সিনিয়র সিটিজেন তারা সবাই যাতে স্বাস্থ্য বীমার আওতায় থাকে। তো সেই ব্যাপারে এখন পর্যন্ত বিশদ আমার নলেজে কিছু নাই। প্রাইভেট কোম্পানি ভারতবর্ষে যাত্রা শুরু করছে 2006-এর পর থেকে। দ্যাট ইজ 2006-এর আগে ভারতবর্ষের স্বাস্থ্য বীমা সম্পর্কিত কোনো কনসেপ্টই ছিল না। হয় জনসংখ্যা কিন্তু তখনও 100 কোটির উপরে ছিল। আমার কাছে এক্সাক্ট মানে ইয়েটা নাই, আঁকড়াটা নাই, বাট সম্ভবত 100 কোটির উপরেই ছিল 2006। যখন হেলথ ইন্স্যুরেন্স শুরু হলো 2006 সালে, তখন তো বোঝা যায় যে তখন 2006 হইতাছে গিয়া স্বাস্থ্য বীমা সম্পর্কিত আইআরডি এর যে মানে রেগুলেশন ইন্ডিয়াতে তৈরি হয়েছে। আচ্ছা, এবার তৈরি হওয়া এবং মানে কোম্পানি ফর্ম করা, কোম্পানিগুলির কাজ শুরু করা, এটা কিন্তু অনেকটা ডিফারেন্স, মানে অনেকটা গ্যাপ থাকে, এটা আপনি নিজেও বুঝতে পারেন, ঠিক আছে। একটা আইন তৈরি হওয়া, একটা রেগুলেশন তৈরি হওয়া, এবার পোটেনশিয়াল যারা স্টেক হোল্ডার আছে, স্টেক হোল্ডাররা এটার মধ্যে পার্টিসিপেট করা, তাদের এই মানে কোম্পানির একটা কোম্পানি ফর্ম করা এবং তার প্রয়োজনীয় সাপোর্ট সিস্টেম তৈরি করা, এবং তার যেহেতু ভারতবর্ষে তো এর আগে কেউ এই ব্যবসাটা করছে না, তো তার একটা বিদেশি পার্টনার প্রয়োজন। কারণ প্রথমত তার অভিজ্ঞতা নাই, প্রোডাক্ট কিরকম হইব এজ এ কোম্পানি সে জানে না, তার লিগে তার একটা বিদেশি পার্টনারের উপরে ডিপেন্ড করতে লাগে। এটা 1 নম্বর। আরো একটা জিনিস আছে, এটা যদিও সাধারণ মানুষের জ্ঞাতার্থে লাভ লসের কোনো ব্যাপার নাই, বাট জানার জন্য আমি কইতেছি আর কি। লাইফ কোন, হেলথ কোন, সমস্ত ইন্স্যুরেন্স, ইভেন মোটর ইন্স্যুরেন্স, প্রত্যেকটাই ভারতীয় যে বীমা কোম্পানিগুলি আছে তার যদি ফরেন পার্টনার থাকে আর কি,
প্রত্যেকটা জিনিসেরই রি ইন্স্যুরেন্স করা হয়। ঠিক আছে, রি ইন্স্যুরেন্স আর ইন্স্যুরেন্স ব্যাপারটা একই, মানে ইন্স্যুরেন্স হয়েছে গিয়ে আপনি ডাইরেক্টলি নিতে আসেন, এটা হেলথ হোক লাইফ হোক, আর রি ইন্স্যুরেন্স হইতেছে গিয়ে কোম্পানির কাছে করে, মানে রিস্ক শেয়ারিং। আপনার রিস্কটা আপনি একলা ক্যারি করতেছেন না, আপনি কোম্পানির উপরে আপনার রিস্কটা দিয়ে দিচ্ছেন থ্রু পারচেজিং অফ এ লাইফ ইন্স্যুরেন্স অর এ হেলথ ইন্স্যুরেন্স। ঠিক আছে, আর কোম্পানি কি করতেছে, কোম্পানি অনেক বেশি যখন তার রিস্ক হয়ে যায়, এই রিস্কটারে সে রি ইন্স্যুরেন্সের মাধ্যমে অন্য একটা পার্টনারের সঙ্গে সে শেয়ার করে। ঠিক আছে, আচ্ছা, ভারতবর্ষে নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, যেগুলিকে আমরা জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি হিসাবে চিনি, এই কোম্পানিগুলি আগের থেকেই ছিল। হ্যাঁ, আমি কারণ নাম নিয়ে কইতে চাইতেছি না, 4টা জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি আগে থেকেই ছিল যারা মোটরের ব্যবসা করত। হেলথ ইন্স্যুরেন্স চালু হওয়ার পর থেকে তারা হেলথ ইন্স্যুরেন্সে পার্টিসিপেট শুরু করলো। অ্যাট দ্য সেম টাইম ফরেন কোম্পানিগুলি ইন্ডিয়ান পার্টনারের সঙ্গে মানে করে কোলাবোরেশন করে ইন্ডিয়ান একটা কোম্পানি ফর্ম করে তারাও পার্টিসিপেট করা শুরু করলো। এইভাবে ভারতবর্ষের জনসাধারণের লিগা হেলথ ইন্স্যুরেন্স ক্যাটারিং শুরু হয়েছে, বাট ইট ওয়াজ ইটস আর্লি স্টেজ, একটা প্রিমিটিভ ফর্মে ছিল। আজকে যে ধরনের সুবিধাযুক্ত হেলথ ইন্স্যুরেন্স আছে আর তৎকালীন সময়ে যা ছিল আর কি, ওই দুইটার মধ্যে কোনো কম্পেয়ার চলে না। বাট যেই সময়ের যেটা ছিল না থেকে তো ছিলটা ভালো। ঠিক আছে, এই প্রসঙ্গে আমি আমার ব্যক্তিগত একটা জিনিস শেয়ার করতে চাই আর কি। হেলথ ইন্স্যুরেন্স শুরু হওয়ার অন্তত 8-10 বছর আগে আমার মা মারা গেছেন। আমি ইন্স্যুরেন্সে ওয়ার্ক করতেছি, আমি ইন্স্যুরেন্স সম্বন্ধে একটু অদ্ভুত নলেজ আছে আমার। ইন্স্যুরেন্সে 19 বছরের ক্যারিয়ার হয়ে গেছে। তো যত সামান্য যা নলেজ আমার অর্জন হয়েছে তাতে মানে আমার একটা সময় মনে হয়েছে আর কি, যে আজকে যে এত সুযোগ সুবিধা, সেই সময় শুধু আমার মা না, যারাই ওই সময়ে ভারতবর্ষের নাগরিক হিসেবে ছিল, তাদের কাছে সামর্থ্য থাকা সত্ত্বেও তারা এই ধরনের কোনো আমব্রেলার তলায় আইতে পারছে না। আয়ুষ্মান কার্ডের রেঞ্জ কত? 5 লাখ টাকা। মানে সরকারও কিন্তু অঘোষিতভাবে এটা মাইনা নিছে যে 5 লাখের কম কিন্তু কিছু হয় না। ঠিক আছে, সহজ ভাষায় কোনো একটা প্রাইভেট হসপিটালে যদি আমি যাই, মানে আমাদের এখানে একটা কথিত আছে, প্রাইভেট হসপিটালে দরজায় ঢুকলেই নাকি 1 লাখ টাকা রাখা দেয়, অনেকের থেকে বেশিও কয়। তো আমি ওই বিতর্কে যাইতাছি না, কথা রইল গিয়া আমার সুস্থ হইয়া ফিরা হওয়া, এর মাঝখানে অপারেশন, ওষুধপত্র, ডক্টরের ফিজ, আইসিইউ, প্রচুর জিনিস থাকতে পারে। আমি যদি এই একটা স্বাস্থ্য বীমা যদি আমার বুঝা শূন্য যদি আমি কইরা রাখি, তাহলে কি হইব, বিপদের সময় আমার পয়সা লাগতো না, কারণ এই কোম্পানিগুলি ক্যাশলেস বেসিসে কাজ করে। কিছু কিছু ক্ষেত্রে যদি কোনো মানে কোম্পানির মনে যদি কোনো রকম খটকা তৈরি হয়, সে ক্যাশলেস তাৎক্ষণিকভাবে ডিনাই করতে পারে। সে কইতে পারে যে তুমি সুস্থ হইয়া ফিরা রিইম্বার্সমেন্ট ক্লেম করো। তো আইনটা 2024-এ পাল্টায় গেছে। তো আইআরডিএ কইতাছে সমস্ত ক্লেম ক্যাশলেস বেসিসেই সেটেল করতে লাগবে। এখনকার যেটা ডাইরেক্টিভ, প্রকারভেদ আছে, যেমন কোম্পানিগুলি যারা হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করে, সেই কোম্পানিগুলির কিছু সারা ভারতবর্ষ জুড়ে টাই আপ হসপিটাল আছে।
এটারে ইন্স্যুরেন্সের ভাষায় কোয়া হয় নেটওয়ার্ক হসপিটাল। এবার সব কোম্পানির সমস্ত হাসপাতালের সঙ্গে টাই আপ করা নাই। ইনিশিয়ালি এটা সম্ভব না, একদিনে সম্ভব না, ধীরে 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 স্প্রেড হয় নেটওয়ার্ক। 26টা কোম্পানি আছে ঠিক যারা হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করে, এর মধ্যে 5টা হইতাছে গিয়া স্ট্যান্ড অ্যালোন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি। আমরা ত্রিপুরার মানুষ কি করি, বেটার ট্রিটমেন্টের জন্য বাইরে যাই, কলকাতা যাই, চেন্নাই যাই, বা হায়দ্রাবাদ যাই, বা মুম্বাই যাই। এখন কথা হইল গিয়া, আমি যে হেলথ এখানে করুম সেটা কি ওই জায়গা কাজ হবে ওইসব জায়গাতে হেলথের ক্ষেত্রে? হ্যাঁ, প্রাইভেট ইন্স্যুরাররা যে সমস্ত পলিসি প্রোভাইড করে আপনি যে কোনো জায়গাতে ট্রিটমেন্ট করতে পারেন। নেটওয়ার্ক হসপিটালেও ট্রিটমেন্ট করতে পারেন, নন নেটওয়ার্ক হসপিটালেও ট্রিটমেন্ট করতে পারেন। হ্যাঁ, প্রধানমন্ত্রী যে আয়ুষ্মান ভারতের এটা, প্রধানমন্ত্রী যে আয়ুষ্মান ভারতের এটা হইতেছে গিয়া প্রাইমারিলি মানুষ গভর্নমেন্ট হসপিটালেই যায় যাদের এই কার্ডটা আছে। প্রাইভেট হসপিটাল যারা 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 অ্যাকসেপ্ট করে বা সেমি প্রাইভেট হসপিটাল, ওইখানে গিয়েও ট্রিটমেন্ট করাইতে পারে। বাট ওইখানে ট্রিটমেন্ট করাইলে বেশ কিছু জায়গাতে কি হয়, বেশ কিছু অংশ রিইম্বার্স বেসিসে করা হয়, ক্যাশলেস হয় না পুরাটা আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে। হ্যাঁ, দ্যাট ইজ তুমি টাকাটা পাইবা, এখন তুমি খরচাটা করো, কইরা তুমি বিল ফিল সাবমিট করবা, তারপরে রিইম্বার্সমেন্ট হইব। আর আবার সবটা শেষ না করলে এটা অসত্য হয়ে যাবো গা স্টেটমেন্টটা। বেশ কিছু জায়গাতে ক্যাশলেস বেসিসেও হয়, সবটা না বাট হয়, কিন্তু এটা হ্যাঁ ইলাবোরেটলি কেস টু কেস বেসিসে এটা ডিফার করে। এটা এতখানি ইলাবোরেটলি কোয়া যাইতো না, কিন্তু কেস টু কেস বেসিসে ডিফারেন্স আছে এটার মধ্যে। মানে সবটাই পায়, মানে আমি ক্যাশলেসের কথা কইতাছি, ডোন্ট গেট মি রং, ঠিক আছে? এটা প্রধানমন্ত্রীর যে কার্ডের কথা বলছেন, বাট পাওয়া যায়, টাকাটা পাওয়া যায়। আচ্ছা, কিন্তু আপনার ইয়েটা, আমি যদি প্রাইভেট কোম্পানিগুলোর যে হেলথ ইন্স্যুরেন্স আছে সেগুলোর ক্ষেত্রে মোস্টলি ক্যাশলেস বেসিসে। যদি কোনো রকম আর্লি ক্লেম হয় বা কোম্পানি যদি কোনোভাবে তার মানে ইনিশিয়াল যে ডকুমেন্টেড আসতো প্রপোজাল ফর্ম এবং তার মানে কি বলে প্রুফ অফ হেলথ কন্ডিশন যা ছিল, কোনো কারণে কোনো কনসার্ন রেইজ হয় এজ এ কোম্পানি যারা ক্লেম সেটেলমেন্ট করে আর কি, সেই ক্ষেত্রে ইনিশিয়ালি কিছু কিছু ক্ষেত্রে রিইম্বার্সমেন্টের লিগেও কইতে পারে, মানে এতদিন অবধি তাই হয়ে আইছে, ঠিক আছে? আর তবে মোস্টলি ক্যাশলেস সেটেলমেন্টই হয়। যদি আপনি নন নেটওয়ার্ক হসপিটালে ট্রিটমেন্ট করেন, এমন একটা জায়গাতে গিয়ে আপনার ইমার্জেন্সি হইল, আপনার প্রয়োজন পড়লো হসপিটালাইজড হওয়ার, ওইখানে কোনো নেটওয়ার্ক হসপিটাল নাই। আমি আমার অভিজ্ঞতা থেকে কইতাছি, ক্যাশলেস বেসিসেও হয়, রিইম্বার্সমেন্ট বেসিসেও হয়। সাধারণ মানুষ কেমনে বুঝবা কাল এমার্জেন্সিতে আপনি এমন যদি কোনো ইমার্জেন্সি হয় যেখানে আপনি কি মানে নেটওয়ার্ক হসপিটাল টুকাইবেন, টুকানের মতন আপনার কোনো স্কোপই নাই। তখন মনে করেন চেরাপুঞ্জি ঘুরতেন গেছেন, সারা বছর বৃষ্টি হয় মৌসিন ড্রামে, ঠিক আছে? ফিসলাইয়া ফিরে গেছেন গা, আপনার ক্যারিকরণের লোক বলো নাই, কোন রকমে আইন না, আপনি কই আপনার ঢুকাইব কই? এখান থেকে কি আপনি এয়ারলিফট করবেন? সুবিধা আছে? যদি সুবিধা থাকে তাহলে অন্যরকম ব্যাপার। অহন মানে প্রাইভেট ইন্স্যুরাররা এয়ার অ্যাম্বুলেন্স সাপোর্টও দেয়, ঠিক আছে? ওইটারও আপনি পয়সা পাইবেন। মোটামুটি কত রকমের হেলথ ইন্স্যুরেন্স আছে? মানে আমি প্রিমিয়ামের কথা বলতেছি। কত রকমের বললা কোনো কথা না, এখানে সেগমেন্টেশন করাটা খুব টাফ, সেগমেন্টেশন করাও যায় না। এক একটা কোম্পানির পলিসি মানে প্রোডাক্ট এক এক রকমের, এক এক রকম, মোস্টলি একই রকমের। ভারতবর্ষে এখনো মানে সবার মানুষ যেটা চায় আর কি, আমরা কাজে নাইমা প্রফেশনালি আমরা যেটা দেখি, অনেকে জিজ্ঞেস করে যে আমার তো প্রেশার আছে,
সুগার আছে, হাইপার টেনশন আছে, আমার যে ওষুধ যে কিনি ওষুধের খরচা পামুনি। তো কিছুদিন আগে পর্যন্ত ছিল না, মানে এটারে স্বাস্থ্য বিমার ভাষায় বলা হয় ওপিডি ক্লেম, মানে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট রিলেটেড যে সমস্ত ক্লেম আছে। হাসপাতালে গেলে ওপিডি পান না, দিচ্ছে আউট পেশেন্ট, বাইরের পেশেন্ট। তো সমস্ত রকমের হেলথ ইন্স্যুরেন্স প্রোডাক্টের মধ্যে বা সব কোম্পানির প্রোডাক্টের মধ্যে ওপিডির ফ্যাসিলিটিস থাকে না, কিন্তু কিছু কিছু কোম্পানির কিছু কিছু প্রোডাক্টের মধ্যে ইদানিং ওপিডি ক্লেমও আছে। বাট বেসিক্যালি হেলথ ইন্স্যুরেন্স ইজ এ হসপিটালাইজেশন প্রোডাক্ট। কোনো কারণে আপনি যদি হসপিটালাইজড হন, হসপিটালাইজ হওয়ার মতন আপনার কাছে যদি কোনো কারণ থাকে, সেই ক্ষেত্রেই আপনি ক্লেমটা পাইবেন। ঠিক আছে? অনেকে অনেক অভিযোগ শোনা যায় বা কিছু ক্ষেত্রে কেসে চলতেছে যে তারা ক্লেম পাইছে না। তো এই জিনিসটি কেন হয়? এর অনেক রকম কারণ আছে। তো পিসি ভাই, তাহলে আপনি মনে করেন কোন একটা কোম্পানি এবং যে এজেন্ট যে হেলথ ইন্স্যুরেন্স করায় মানুষদের, তারা নিশ্চয়ই কোনো না কিছু গোপন রাখে, বা যে করতেছে সেও না জানে অনেক কিছু করতেছে। এই জায়গাটা আপনি কেমনে শর্ট আউট করবেন? দেখেন, এখানে প্রথমত আমাদের দেশের মানুষ কিন্তু সচেতন না, স্বাস্থ্য বীমা সম্বন্ধেও সচেতন না, বীমা জিনিসটা সম্বন্ধেই সচেতন না। আবার হ্যাঁ, কিছু কিছু মানুষ সচেতন। এজেন্ট তার পলিসি বিক্রি করার জন্য অনেক জিনিস হাইডও রাখে। আমি আপনাকে কই, হ্যাঁ, নো ডাউট, আপনার কিছু কিছু মানুষ আছে, মানুষের মধ্যে তো সব রকমই মানুষ আছে, মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে সমাজসেবী পর্যন্ত সবাইকে আক্ষরিক অর্থে সেবা করণের লিগে আমরা কি দেখি চারদিকে? প্র্যাকটিক্যালি আমরা কিন্তু এরকম মানুষ পাই না, পাই খুব কম, নগণ্য। ঠিক আছে? মানুষ তাৎক্ষণিকভাবে লাভের কথা বেশিরভাগ মানুষ চিন্তা করে, তাৎক্ষণিক লাভ। ঠিক আছে? সবাই এরকম না। যারা এথিক্যালি কাজটা করে গ্রো হইতে অনেক সময় লাগে, বাট আলটিমেটলি বাজারে তারাই টিক্কা থাকে। তাদের অনেক কষ্ট হয়, বাট আলটিমেটলি বাজারে তারাই টিক্কা থাকে। এটাই হচ্ছে আমার অভিজ্ঞতা। তবে এটা যেমন এজেন্টের মধ্যেও আছে, এটা কাস্টমারের মধ্যেও আছে। হাইড এন্ড সিকের যে ব্যাপারটা, এটা জ্ঞানত হোক অজ্ঞানতাবশত হোক, এটা দুই তরফেই আছে। কিছু কিছু লোক যারা এজেন্সির কাজ করে, তারা অবশ্যই কম অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, তাৎক্ষণিক লাভটা বেশি চিন্তা ভাবনা করে। তারা অনেক সময় চিন্তা করে তার কাছে হয়তো প্রোডাক্টের রেঞ্জও কম, তো যে কাস্টমাররে ভিজিট করতে গেছে সেই কাস্টমারের এমন কিছু একটা ব্যাপার আছে, এটা যদি আপনার শো করা হয় পলিসি অ্যাকসেপ্ট হইতো না, এটা সে জানে। তো সেটা সে প্রপোজাল ফর্মে উল্লেখ করে না। ঠিক আছে? আলটিমেটলি কিছু কিছু কাস্টমার আছে সেও গোপন করে 100 বার। কাস্টমার খুব সৎ হয় এরকম ভাবার কিন্তু কোনো কারণ নাই। না না না, কাস্টমার হাইড করলো বা আপনার এজেন্ট ইচ্ছাকৃত হাইড করলো বা অনিচ্ছাকৃত হোক, তার ব্যবসার স্বার্থে করলো, কিন্তু তখন কিন্তু ক্ল্যাশ হইবই, আলটিমেট ক্ল্যাশ হইব এবং কোর্টেও যাবে ব্যাপারটা। এটার থেকে বাঁচতে গেলে এজ এ কাস্টমার বা এতে এজেন্ট, তাদের কি কি পয়েন্ট আপনার? আমি এজেন্টের কথা ছাইড়াই দিলাম, যারা এথিক্যালি কাজটা করে তাদের বিষয়ে কোনো রকম কথাই নাই, কোনো প্রশ্নই নাই। ঠিক আছে? কাস্টমারের অ্যাওয়ারনেস এর লিগে আমার বক্তব্য হইতাছে, আপনার যা যা ডিজিজ আছে, ডিক্লেয়ারেবল জিনিস আছে আপনারটা তো আপনি জানেন ভালো, আপনার কি কি ওয়ার হয়েছে এর আগে। এটা তো এজেন্ট তো একটা বাইরের লোক, সে আপনার পরিচিত মানুষ হইতে পারে, নাও হইতে পারে। ঠিক আছে? পরিচিত মানুষ দিয়ে কাজ করাইলেই যে কাজটা ভালো হইব, আর অপরিচিত মানুষ দিয়ে এই কাজ করাইলেই কাজটা ভুল হয়ে যাবে, এরকম ভাবারও কোনো কারণ নাই। বিকজ ইন্স্যুরেন্স ইজ এ
মানে চুক্তি, কোম্পানি আর আপনার মধ্যে হইতেছে গিয়া একটা চুক্তি। তো আমি বুঝলাম চুক্তিপত্রের মধ্যে যা লেখা আছে তাই তো থাকবো। এবার আপনার যে সমস্ত প্রি এক্সিস্টিং ডিজিজ আছে, প্রি এক্সিস্টিং ডিজিজ মানে হইতেছে গিয়া আগের থেকে হইয়া রইছে, সেসব ক্ষেত্রে কিছু সময়ের একটা ব্যবধান থাকে ক্লেম করা। এইগুলো জিনিস আপনার পলিসির মধ্যে আছে কিনা উল্লেখ করা, এইটা দেখার দায়িত্ব আপনার এজ এ কাস্টমার। হ্যাঁ, এজেন্ট কি করছে না করছে এটা আপনার দেখানোর কোনো ব্যাপার নাই। আপনার পলিসির মধ্যে ওইটা উল্লেখ করা আছে কিনা। আপনি তো জানেন আপনি হাইপার টেনশনের ওষুধ খান বা আপনি সুগারের ওষুধ খান, ঠিক আছে, আপনি ইনসুলিন নেন, সুগারের অনেক রকম লেভেল আছে, এগুলো সব ডায়াবেটিক পেশেন্টের অনেক রকম সময় উল্লেখ করতে হবে। এবার কথা হইতেছে গা, আপনি ইনসুলিন নেন, অনেক কোম্পানি আছে যারা রেগুলার বেসিসে ইনসুলিন নেয়, তাদের পলিসি নেওয়া হয় না। অনেক কোম্পানি আছে নিলে নিতেও পারে উইথ লোডিং। লোডিং ভাষাটা হয়তো আপনি বুঝতেন না, এটা হচ্ছে এক্সট্রা প্রিমিয়াম, মানে নর্মাল রেটসে আপনার পলিসি হইতো না, নর্মাল প্রিমিয়ামে পলিসি হইব। আপনি মানুষ ওষুধ খাইয়া কি আপনার সুস্থ থাকতেছেন না? ইনসুলিন তো ওষুধ, সুস্থ থাকতেছেন না? থাকতেছেন, কিন্তু আপনি আর 10টা স্বাভাবিক মানুষের মতন তো না, আপনার সুস্থ থাকানোর লিগা মেডিসিনের প্রয়োজন হইতেছে, এটা আপনার নিজেরও বুঝতে লাগবে। ওই পার্টিকুলার কোম্পানি যদি নর্মাল রেটসে আপনার পলিসি অ্যাকসেপ্ট করে ফাইন, যদি না করে এখানে দুঃখ পাওয়ানোর কিচ্ছু নাই। আপনি তো মানুষটা নর্মাল না, এটা আপনার বুঝতে লাগবে, আপনি এটা মেন্টালি প্রিপেয়ার থাকতে লাগবে। মানুষ অনেক কাস্টমার কি করে নিজস্ব হাইট রেখা ইন্স্যুরেন্স ক্লেম করে, হ্যাঁ ওখানে ক্লাস যখন এক্সিকিউটর যেখানে আচ্ছা আলটিমেটলি তখন গিয়ে বদনাম হইতেছে বিভিন্ন কোম্পানিগুলোর। কোম্পানি বদনাম হইব গেলে মানুষ যারা বুঝনের তারা ঠিকই বুঝে, যারা বুঝার তারা ঠিকই বুঝে। কোম্পানি কোম্পানি আছে, কোম্পানি কথা উঠতেই পারে, কথা উঠতেই পারে, কাজ করতে গেলে তো কথা অনেক কিছুই উঠবো, ঠিক আছে। আর যে ক্লেম পাইছে না সে কোনো সময় এটা কইতো না যে আমার দোষ, এটা কয় না, ঠিক আছে, কইব তোমার কোম্পানি ক্লেম দিছে না, হ্যাঁ তারা ক্লেম দেয় না। এটি মানে ফালতু একটাই জিনিস আপনার কনসার্ন, আপনি যদি সম্পূর্ণ রকমে নীরব থাকেন তাহলে কোনো কথা নাই এটার মধ্যে, মানে পলিসির মধ্যে অ্যাজ সাচ কোন রকম কিছু থাকতো না। বাট আপনার যদি প্রি এক্সিস্টিং ডিজিজ যদি থাকে, প্রি এক্সিস্টিং ডিজিজ আগের থেকে হইয়া থাকা, এটা উল্লেখ করতে হবে, হ্যাঁ, এবং এটা ডকুমেন্টেড আছে কিনা এটা দেখা আপনারই দায়িত্ব। আচ্ছা আরেকটা জিনিস, এই দুইটা জিনিস। আচ্ছা আরেকটা ব্যাপার হইলো গিয়া, শুধু তাই না, আরেকটা কথা না কইলে না হইব, পলিসি করার পরেও হেলথ ইন্স্যুরেন্স পলিসি কিন্তু যদি একসঙ্গে আপনি মাল্টি ইয়ার প্রিমিয়াম না দেন, 1 বছরের যদি প্রিমিয়াম দেন, তাইলে 1 বছরের প্রিমিয়াম নেক্সট ইয়ার আবার কন্ট্রাক্টটা রিনিউ হইতেছে। ইন বিটুইন যদি আপনার কোন রকম অসুস্থতা ধরা পড়ে, যেটা অনেকেই ওভারলুক কইরা যায়, ঠিক আছে, সেটা পরবর্তী পলিসিতে যাতে আপলোড করা হয় এটা দেখানোর দায়িত্ব আপনার। আপনার হইয়া রইছে প্রিমিয়াম দেওয়ার সময় আপনি প্রিমিয়াম দিয়ে দিচ্ছেন না, মোট কথা মনে করেন আমি করলাম, আমি ইন্স্যুরেন্স করলাম, দেখা গেল বেসিক্যালি তো 3 বছর পরে ইয়ে পাওয়া যায়, এমন কোনো কথা নাই, এটা পলিসি টু পলিসি বেসিসে আচ্ছা নির্ভর করে। আচ্ছা মনে করেন সাপোজ আমি হেলথ ইন্স্যুরেন্স করলাম, না করো কাউ খারাপ তো কেউ চায় না, নবডি, আজকে ইন্স্যুরেন্স করলাম যে 5-7 দিন পরেই আমার অ্যাক্সিডেন্ট হলো বড় সড়ো, তখন আমি ক্লেম পাবো? 100 বার পাইবেন। অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আপনার পলিসি ইস্যু হওয়ার পরের দিনই আপনি ক্লেম পাইবেন। আচ্ছা এটা এজ এ পার্ট, মনে করুন পলিসি করলাম, এটার মধ্যে আমার প্রথম বছর যে পলিসি দিলাম এবং এবং আমি এজ এ অনেস্টলি আমার সবকিছু উল্লেখ করলাম, দেখা গেল যে 2 বছর পরে বা 1 বছর পরে আমার একটা ডিজিজ হইল, তখন কি আমি নতুন যখন কন্ট্রাক্টটা ইস্যু হইব
তখন আমার এটা উল্লেখ করতে হবে। হ্যাঁ, উল্লেখ করতে হবে, এটা হচ্ছে নিয়ম, উল্লেখ করতে হবে। এটার সঙ্গে আপনার 3 বছরের যে আপনার জিনিসটা কইছেন, 3 বছর আমার অপেক্ষা করতে করতে লাগবে। আমি আবার এটা উত্তর দেওয়ার সময় ইন্টারাপ্ট করছি যে 3 বছর বললে কোনো কথা নাই, এটাও প্রোডাক্ট টু প্রোডাক্ট ডিফার করে। কোনো প্রোডাক্টে আমরা এর আগে দেখতাম 4 বছর ওয়েটিং পিরিয়ড থাকতো, 3 বছরের ওয়েটিং পিরিয়ড এখন আছে। এমনও প্রোডাক্ট আছে যেটার মধ্যে 1 বছরের ওয়েটিং পিরিয়ড। আচ্ছা, এই ওয়েটিং পিরিয়ডটা একটু ক্লিয়ার করে আমরা বুঝাবো। ওয়েটিং পিরিয়ড হইতেছে প্রি এক্সিস্টিং ডিজিজের ক্ষেত্রে এইগুলি ভালো করে মনে রাখতে লাগবে। আপনার যেটি হইছে, আপনার যেই রোগ বা কোন একটা অপারেশন করছেন, ঠিক আছে, মানে ইন্স্যুরেন্স চলাকালীন আগে ইন্স্যুরেন্স নিছেন না তখন, আচ্ছা, ওইটারে কওয়া হয় প্রি এক্সিস্টিং ডিজিজ। মানে ইন্স্যুরেন্স যখন আপনি নিতেছেন তার আগের থেকেই আপনার হয়ে রয়েছে কিছু একটা ঘটনা, ঠিক আছে, ওই জিনিসটারে আপনার উল্লেখ করা আপনার দায়িত্ব। ধরেন আমি আমার জীবনে আমি এরকম কেসও পাইছি যে 12 বছর আগে কোনো একটা দুর্ঘটনায় ওনার বার্ন ইঞ্জুরি হয়েছে, ঠিক আছে। তো আমার সামনে যখন আপনি বইয়া রয়েছেন, আমি আপনার সামনে বইয়া রয়েছি, আমি আপনি ভদ্র মানুষ, জামা কাপড় পইরা বইয়া রয়েছি, ঠিক আছে না, আপনার শরীরের মধ্যে কোন জায়গার ভিতরে বার্ন আছে, ওইটা ফ্যাটাল না না কি, ওইটা তো আমার পক্ষে জানানো সম্ভব না, এটা আমারই করতে হবে, ঠিক আছে না। কাস্টমার 100 বার এরপরে দিয়ে যদি ইন্স্যুরেন্স কোম্পানি ওটা ক্লেম করে, এবার এই বার্নটা কতখানি ফ্যাটাল, আপনি যে পুরা যে গেছে, ইডাতে আপনার ইনার কোনো অর্গান যে সময় বার্ন হয়েছিল ডিফরমেশন হয়েছে কিনা, ওইটা তো আমার পক্ষে ইয়ে করা সম্ভব না। আমি আমার যদি আপনি কোনো অ্যাকচুয়াল কিতা হয়েছে, আপনি হয়তো এমনি কইলেন যে আমার একটু মানে আগুন লাগিয়ে গেছিল গায়ে, মানে আমি এর দূরই বিশ্বাস করি, এগুলো ক্লিয়ার কাট করে দিব, ক্লিয়ার কাট ক্লেম পায় না। ঘুরায় ফিরে কিছু কিছু জিনিস আছে, আমি আপনার কই 13টা রোগ আছে যেটা কোন কোম্পানি প্রথম 2 বছর দেয় না, ঠিক আছে। কি কি নিশ্চয়ই সবটি আমার কমনের দরকার নাই, ঠিক আছে। ক্যান্সার দেয় না, পাইলস, ফিস্টুলা এগুলি যদি থাকে, মানে এটি প্রথম 2 বছর, অনেকের আর্লি এজই তো হয়ে যায় পাইলস, ঠিক আছে। আমাদের এই মানে ক্রান্তীয় অঞ্চলগুলিতে এই ধরনের ডিজিজ খুব দেখা যায়। আর তারপরে লাম্প, সিস্ট, টিউমার, এগুলি যদি ম্যালিগনেন্সি থাকে, ঠিক আছে, এগুলি প্রথম 2 বছর কোনো ক্লেম হয় না। গল ব্লাডার স্টোন, ঠিক আছে, ক্যাটারাক্ট, এরকম 13টা লিস্টেড, এগুলি লিস্টেড, আমার মুখের কথার মানে ব্যাপার না, লিস্টেড 13টা ডিজিজ আছে। এটা কোনো কোম্পানি প্রথম 2 বছর দেয় না পলিসি করার, ঠিক আছে। তো অনেকে আছে তার এবিলিটি আছে, ইন্স্যুরেন্স করে না, ঠিক আছে, আরে কি আমি ভালোই আছি। আমি এমনও দেখছি মানে আমার পিছনে বাতি লইয়া ঘুরছে ইন্স্যুরেন্স করে দমনের লিগা, এইও অভিজ্ঞতা আছে। ইয়ে নিতে লাগে, এই আপনার ডায়ালাইসিস নিতে লাগে, 2 দিন পরে পরে এই ডায়ালাইসিসের লিগা যায়, 2 মাস পরে পরে যায়, 2 দিন পরে এটা গ্যাপ কইমা আইয়া মাসখানেকে আইয়া দাঁড়াইব, ঠিক আছে। তাই এরকম ইন্স্যুরেন্স লাগেই লাগে, যত টাকা লাগুক আমার ইন্স্যুরেন্স করে দিত, কেউ করে দিতে থাকতো, ঠিক আছে। সে করছে না, হ্যাঁ না, মানে রোগ হওয়ার পরে গিয়ে ইন্স্যুরেন্স করতে যাইতে, হ্যাঁ, এখন দেখতেছে যে সব নিঃস্ব হয়ে দিতেছে গা, তখন ঠিক আছে, এখন ইন্স্যুরেন্স লাগে। আচ্ছা, এগুলো তো আচ্ছা, এগুলো তো আছে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস আছে, মনে করেন যে ইন্স্যুরেন্স যে কোনো বছর চেষ্টা করা যায়, যে কোনো সময় করা যায়, যে কোনো সময়। কথা হইতেছে গা, হেলথ ইন্স্যুরেন্সের কিছু সুবিধা অসুবিধার ব্যাপার আছে। আমি কইছি অ্যাজ পার ইউর কোশ্চেন, যে কোনো সময়ই করা যায়। এবার 55 পরে করলে কি হইব, 60 পরে করলে কি হইব, এটা প্রোডাক্ট টু প্রোডাক্ট, কোম্পানি টু কোম্পানি, নিয়ম টু নিয়ম ডিফার করে,
ঠিক আছে। ঠিক আছে, তো এজ ইউজুয়াল এজ এ মিডল ক্লাস 70 বছর বয়সেও মানুষরা আমি ইন্স্যুরেন্স করতে দেখছি, হেলথ ইন্স্যুরেন্স করুক, যেটা আছে। কিন্তু ইন জেনারেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আদর্শ বয়স হিসেবে কোনটা করলে ভালো হয়? কোনো আদর্শের কোনো ব্যাপার না। আমার যেমন আমি মানে আমরা সময় তো আচ্ছা হেলথ ইন্স্যুরেন্স আমার যেমন 2013 সাল থেকে আমার হেলথ ইন্স্যুরেন্স, নোবডি হ্যাভ প্রেসড মি। আমি নিজে যাইচ্ছা গিয়া একটা কোম্পানি, তখন আগরতলা শহরে একটাই হেলথ ইন্স্যুরেন্স 2013, ঠিক আছে। পিএসইউ আসলো 4টা পিএসইউর কোনোটাতেই আমি গেছি না, ঠিক আছে। ওইটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি না ঠিক আছে, আমি কইতাছি আমি গেছি না, মানে তো আমি আমার হেলথ ইন্স্যুরেন্স তখন আমি হেলথ ইন্স্যুরেন্সের কাজ করতাম না। কিন্তু পরে দিয়া আপনি যখন অসুস্থ আমি ওইটা 2017 ঘটনা, ঠিক আছে। 2013-তে কোনো একটা মানে আমার একটা ফিনান্সিয়াল মানে ক্রাইসিস দেখা দিছিল, ঠিক আছে, হিউজ ফিনান্সিয়াল ক্রাইসিস। আমি বেসিক্যালি ম্যান অফ ইন্স্যুরেন্স, ঠিক আছে। যখন ক্রাইসিসটা মানে আমার স্যাচুরেশন লেভেলে গেছে গা, তখন আমার জাস্ট এটাই মনে হয়েছে আর কি, আমার কাছে যেই পয়সা আছে সেই পয়সা দিয়ে আমি খুব বেশি দিন আমি সার্ভাইভ করতে পারতাম না। আমার এই মুহূর্তে আমার এবং আমার ফ্যামিলির যদি সার্ভাইভ করতে লাগে আর কি, মানে টেনশনে তখন আমি পাগল হয়ে যাইতেছি, ঠিক আছে। তখন আমি খুঁজে গিয়া হেলথ ইন্স্যুরেন্স করছি পুরো ফ্যামিলি। আগরতলায় তখন কেউ হেলথ ইন্স্যুরেন্স মানে বিক্রি করাটা সাংঘাতিক টাফ আসলো। এখন তো অনেক কনসেস হয়েছে মানুষ তুলনামূলক। গিয়া আমি আমার পরিচিত একজন ছেলেরে পাইছি কোনো একটা, এটা পরে দেয়া 2017 সালে আপনি যখন তখন আমার ক্লেম হয়েছে, যখন আমি ফুল ক্লেম পাইছি, ঠিক আছে। এবং আপনার খরচা মানে টাকা এক্সট্রা নিজের পকেটে খরচা হয়েছে না, সব পুরো ইন্স্যুরেন্স কভার করে একদম। কিন্তু কথা হয়েছে, কিন্তু একটা কথা আছে, কেউ যদি ইন্স্যুরেন্স করে মনে করে যে আমি দিলাম তো 1 বছর কিছু হইলো না, আমার টাকাটা মায়ের আবার নতুন করে করতেছে। হ্যাঁ, এই ধরনের লোকও আছে। এমন শুনেন, আর একটা কথা হইলো গিয়া, এবং দেখা যায় 10-15 বছর আমার কিছু হয়েছে না, 10-15 বছর আমার তো কয়েক লক্ষ টাকা বেড়ে যাচ্ছে, এরপর আবার নতুন করে করতে হইতেছে। এই যে লসটা হইতে আমাকে চিন্তা করে, আমার যদি না হয় তো আমার হুদ এই টাকা ডিমান্ড যেতেছে না। তো এই পরিস্থিতিতে আপনার কি সাজেস্ট থাকবো? শরীর থাকলে রোগ হবে, এটা আমরা বলেই জানি। এটাই আমার সাজেশন হইতেছে গিয়া, আপনি যদি মনে করেন না আপনার স্বাস্থ্য বা আপনার ইহান তো শুধু খালি আপনি একলা কনসার্ন না, আপনার ফ্যামিলি আছে, সবাই সুস্থ থাকবো কিনা আগামী 20 বছর 25 বছর, ওই ডিসিশন পরিবারের কর্তা হিসেবে না এই যে যখন আমার ধরেন কিছুই হইল না, এই যে কথাটা আইতাছে মাথা, ঠিক আছে, হইবেন কি হইবেন না ওই ডিসিশনটা পরিবারের কর্তা হিসেবে বা মেম্বার হিসেবে আপনারই ডিসিশন লইতে লাগবে। আপনি যদি জানেন যে আপনি সুস্থ হইতেন না, আপনি করেন না, দরকার নাই আপনার ইন্স্যুরেন্সের। বা আপনার যদি এরকম ফিনান্সিয়াল সক্ষমতা থাকে যে কাম হোয়াট মে, আমার ইন্স্যুরেন্সের দরকার নাই, আমার কাছে যথেষ্ট টাকা পয়সা আছে, ঠিক আছে, যোগ হোগা দেখা যায়গা। একবার ইন্স্যুরেন্স করলে এটা ক্লেম পেতে গেলে সারা জীবন এবং টাইমের মধ্যে রিনিউ করতে হবে একদম। হ্যাঁ, নইলে কিন্তু আপনার এটা যাইবই। দেখেন, একদম হতাশ হওয়ার মতন তো কিছু নাই। যেই বছর আপনার কোনো ক্লেম হইতাছে না, সেই সময়ও আপনি প্রাইভেট যে ইন্স্যুরার গুলা আছে তাদের কাছ থেকে একটা জিনিস আপনি পাইবেন, আপনি একটা ফ্রি হেলথ চেক আপ পাইবেন প্রত্যেক বছর, ঠিক আছে, পুরো ফ্যামিলি। যদি এটা ফ্যামিলি ফ্লোটার হয়, যদি ইন্ডিভিজুয়াল পলিসি হয় আপনি পাইবেন ইন্ডিভিজুয়ালি পাইবেন। এবং এটার মধ্যে কিন্তু প্রচুর আপনার ইয়ে থাকে, মানে টেস্ট থাকে। নর্মালি আমাদের বাঙালি হিসাবে আমাদের যেটা একটা স্বভাব, আমরা কিচ্ছু না হইলে আমরা ডাক্তার দেখাইতেও যাই না, টেস্ট করাইতেও যাই না, ঠিক আছে। আপনি বলছেন যে প্রত্যেক বছর হেলথ চেকআপ করা উচিত প্রত্যেকের? হ্যাঁ, ডাক্তাররা তো এজের পরে না, যে কোনো না যে কোনো 6 মাস পরে পরেই তোমাদের হেলথ চেকআপ করা উচিত।
বাচ্চা হোক, যুবক হোক, বৃদ্ধ হোক। হ্যাঁ, এটা হচ্ছে মেডিকেল কথা। ইন্স্যুরেন্সের পলিসির মধ্যে বয়স অনুযায়ী থাকে, মানে কি কি টেস্ট করানো উচিত। কারণ হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিগুলির মধ্যেও ডাক্তার থাকে, এমপ্যানেল ডাক্তার থাকে, তারাই এগুলিরে নির্ধারণ করে দেয়। ঠিক আছে, মোটামুটি সব কাছাকাছি বা একই রকমই থাকে কোম্পানি টু কোম্পানি বেসিসে। তো এই কেউ একটু বেশি থাকে, কেউ একটু কম থাকে। আবার প্রোডাক্ট ওয়াইজও ডিফারেন্ট হইতে পারে। আপনি যদি প্রিমিয়াম ক্যাটাগরির কোনো প্রোডাক্ট নেন, ওইখানে আপনার অনেক বেশি। প্রিমিয়াম ক্যাটাগরি মানে? প্রিমিয়াম ক্যাটাগরি মানে একই হেলথ ইন্স্যুরেন্স, বাট ওইটার মধ্যে ফ্যাসিলিটিস অনেক কিছু অনেক বেশি আছে। প্রিমিয়ামের টাকার উপর নির্ভর করে এটা? এটা হচ্ছে প্রোডাক্টের উপরে নির্ভর করে। যেটার মধ্যে বেশি ফ্যাসিলিটিস আছে অবশ্যই এটার মধ্যে একটু প্রিমিয়াম বেশি পড়বে। মানে হেলথ ইন্স্যুরেন্স পলিসি মূলত হইতাছে গিয়া হসপিটালাইজেশন পলিসি। ঠিক আছে, ঠিক আছে। হসপিটালাইজেশন হওয়ার পরে এই পলিসির যদি 24 ঘন্টা থাকেন হসপিটালে, তারপরে আপনি ক্লেম পাইবেন। হসপিটালাইজেশন আপনার যা খরচা হয়েছে, প্রি হসপিটালাইজেশন মানে হইতাছে গিয়া অ্যাডমিসিবল হসপিটালাইজেশনের আগের যে সমস্ত ডাক্তার ফাক্তার আপনি দেখাইছেন বা ওষুধপত্রে যা খরচা টর্চা হয়েছে, টেস্ট ফেস্ট করছেন বাগারা বাগারা, এগুলির খরচা আপনি পাইবেন। এবং পোস্ট হসপিটালাইজেশন মানে ডিসচার্জ হওয়ার পরে, এরপরে একটা টাইম থাকে। এটাও প্রোডাক্ট টু প্রোডাক্ট বেসিসে অনেক কিছু হইতে পারে। কেউ 2 মাসের দেয়, কেউ 3 মাসের দেয়, কেউ 6 মাসের দেয়। একটা এক্সাম্পল কইলাম আর কি। ঠিক আছে, ওইগুলি আপনি পাইবেন। তো এইটা হচ্ছে এই জায়গাটায়, এটা কেমনে পাইবেন? হসপিটালাইজেশন হইলে পরে হসপিটালাইজেশনের আগের পাইবেন, পরেরও পাইবেন, হসপিটালাইজেশনের সময়টাও পাইবেন। ওই মনে করুন আমি একটা ইন্স্যুরেন্স করলাম, একটা কোম্পানির করলাম, সেই আমি পরে দেখলাম আমি যেই কোম্পানিতে যে টাকাতে আমি ইন্স্যুরেন্সটা করলাম, অন্য কোম্পানির সেম টাকাতে এতে একটু ভালো ফেসিলিটি দিতেছে, হইতেই পারে। তো সেই জায়গা আমি ইচ্ছা করে এখান থেকে যাইতে পারুন পরের মতো? হ্যাঁ, যেতে পারেন। একই কোম্পানিতে অন্য প্রোডাক্টও থাকতে পারে। ওই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা হয়তো আপনি একটু আগে নিয়েছেন, তখন ওই প্রোডাক্টগুলি ছিল না। দিন দিন তো মডিফাই হয়, নতুন নতুন প্রোডাক্ট বাইর হয়। ঠিক আছে, তো আপনি একই কোম্পানিতে আর একটা বেটার প্রোডাক্ট আছে, আপনি মানে ইন্টারনালি ওই পলিসির থেকে এই পলিসির থেকে ওই পলিসিতে যাইতে পারেন, সুইচ করতে পারেন। এটারে কয় মাইগ্রেশন, পলিসি মাইগ্রেশন কয়। একই কোম্পানির মধ্যে যখন আপনি এই প্রোডাক্ট থেকে অন্য প্রোডাক্টে যখন যাইবেন আর কি। এখানে কোনো প্রবলেমেটিক হয় এই বিষয়টাতে? বা না না না, আমার পাইতে গেলে সুবিধা পাইতে, এবার যদি মনে করেন ওই কোম্পানির মধ্যে যেখানে আপনি করে লাইছেন ঠিক আছে, ওই কোম্পানির মধ্যে ভালো কোনো প্রোডাক্ট নাই, বা আপনার মনে হইতাছে এখানে যা আপনার প্রিমিয়াম আপনি পে করতেছেন তার চাইতে সস্তায় অন্য কোম্পানিতে মোরলেস সেম প্রোডাক্ট আছে, তখন সেক্ষেত্রে আপনি পোর্টিংও করতে পারেন। আচ্ছা, তখন এটার ক্ষেত্রে কোন রকম সুবিধা, একটা টাইম লিমিটের একটা বিষয় আছে না? না, পোর্টিং টার্মটা ইউজ হয় একটা কোম্পানির পলিসি থেকে আরেকটা কোম্পানিতে। আপনি যখন পলিসি সুবিধা কি পাওয়া যাবে, মানে যদি ভালো হয় ওই যে প্রোডাক্টটা আপনি যাইতেছেন সেই প্রোডাক্টের সুবিধা আপনি পাইবেন। আপনার বেনিফিট হইতেছে গিয়া আপনি প্রথম যে কোম্পানিতে আপনি পলিসি করছিলেন, জবে করছিলেন, ওইখান থেকেই আপনার মানে পলিসি টেনিওরটা কাউন্ট হইব। আপনি কত বছর ধরে হেলথ ইন্স্যুরেন্সের কভারেজের মধ্যে রইছেন, আপনি বা আপনার ফ্যামিলি সবাই। ঠিক আছে, মাইগ্রেশনের ক্ষেত্রেও সেম, ইন্টারনাল মাইগ্রেশনের ক্ষেত্রেও সেম। একই কোম্পানিতে যখন আপনি ইয়ে করতেছেন, আর একটা প্রোডাক্টে যাওয়া মানে সুইচ করা মানে এইটা না। তবে এইখানেও আরেকটা জিনিস সাবধানতা অবলম্বন করতে লাগবো। ওই যে কইলাম মানে বেনজল সবখানেই থাকে, যারে দিয়ে আপনি কাজটা করাইতেছেন সে যাতে এটারে নতুন পলিসি হিসেবে কইরা না দেয়, এমন ধরনের এক্সাম্পলও কিন্তু আমরা দেখছি। অনেক সময় কাস্টমার তো বিশ্বাস করে এই জিনিসটি করে, পরে এক্সিকিউশনের সময় সমস্যা হয়ে যায়। এই ব্যাপারটা কি বিশ্বাসী যারা হয়, বিশ্বাস ব্যাপারটা দেখেন, এটা তো মনের ব্যাপার। ঠিক আছে না, আপনি যারা বিশ্বাস করেন সে নিশ্চয়ই আপনার সঙ্গে সেটা করতো না, সিম্পল কথা।
কি সাজেস্ট করবো, আপনার পলিসিটা আপনি অন্তত একটা বার পড়ে নিতে বেসিক হবে। বেসিক যে সমস্ত জিনিসগুলো আছে, ঠিক আছে, একটা পলিসির মধ্যে দুনিয়ার জিনিস লেখা থাকে সব ছোট ছোট আকারে, এগুলো সবার পক্ষে না, সবার পক্ষে পড়া সম্ভব হয় না, ওইটাই আমি কইতাছি না একদম মানে চুল চেরা সমস্ত কিছু পড়া উচিত, আমি কইতাছি না পড়া উচিত না, নিয়ম মতো হইতেছে পড়াই উচিত, সবটাই আপনি পড়বেন, পলিসি ওয়ার্ডিং আপনি পড়বেন, এটা আপনার দায়িত্ব। কিন্তু বেসিক কিছু জিনিস আছে ওইগুলি অবশ্যই দেখা উচিত। যেমন যে আপনার এই ধরনের কেসে আপনার সমস্ত কিছু মানে ধরেন যে বছর আপনার ক্লেম হইল না, আপনি যে জিনিসটা কইতাছেন যে আমার অনেক বছর আমি পলিসি চালাই গেছি কিন্তু আমার কোনো ক্লেম হইছে না, ক্লেম না হইলে কি হয়, প্রত্যেক বছর আপনার একটা নো ক্লেম বোনাস জমা হয় আপনার পলিসিতে। বেসিক্যালি কিছু কিছু কোম্পানি ক্লেম না হইলে পরের বছর তার প্রিমিয়াম থেকে হয়তো কিছু ছাড় দেয়, আবার কেউ কেউ আছে ছাড় দেয় না, ইন্স্যুরেন্সটারে একটা পার্সেন্টেজ বাড়াইয়া দেয়, এটা নো ক্লেম বোনাস হিসেবে, ঠিক আছে। তো এইটা ঠিক ঠিক মতন ক্যালকুলেশন হয়েছে কিনা এগুলো দেখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, পোর্টিং যদি করেন বা কোনো মাইগ্রেশন যদি আপনি করেন, অন্য একটা প্রোডাক্টে আপনি গেছেন, ঠিক আছে, এটার মধ্যে আপনার মানে আগে যা আপনার সামেশিউট ছিল, বোনাস ছিল, হ্যাঁ, ওই ঠিক ঠিক মতন সব নতুন প্রোডাক্টের মধ্যে আইছে কিনা। হিউম্যান এরার তো হইতেই পারে না, রোবট তো ফিট করে না সবকিছু, কাজটা মেশিনেই করে, বাট ফিডিংটা তো হিউম্যান করে। আচ্ছা, আমারটা একটা কোশ্চেন হলো গিয়ে, ইন জেনারেল আমরা লাইফ ইন্স্যুরেন্সটা বেশি প্রেফারেন্স করি, বা টার্ম ইন্স্যুরেন্স যেটা প্রফেশন আমি মারার পরে আমার ফ্যামিলির কি ওইটা করি, হেলথ ইন্স্যুরেন্স নেগলিজেন্সি আমার মনে হয় হেলথ ইন্স্যুরেন্সের বেশি হইতেছে। আমরা ইন্ডিয়ানরা আছে না লাইফ ইন্স্যুরেন্স বেশি করি, আমরা ইন্ডিয়ানরা ইন্স্যুরেন্স বুঝিই না, ঠিক আছে। লাইফ ইন্স্যুরেন্স বলতে আমরা ইন্ডিয়ানরা যেটা করি এটা অ্যাকচুয়ালি একটা সেভিংস প্রোডাক্ট কিনতে যায়, লাইফ ইন্স্যুরেন্স থরি করতে যায়, লাইফ ইন্স্যুরেন্স করতে যায় না। লাইফ ইন্স্যুরেন্স করতে গেলে তো যারা কনসাস লোক তারা হয়েছে গিয়া টার্ম লাইফ ইন্স্যুরেন্স করে, ঠিক আছে, যেটা হইতেছে গিয়া পিওর ইন্স্যুরেন্স, ঠিক আছে। আমি আমার মৃত্যুর পরে আমার ফ্যামিলির কি, হ্যাঁ, এটা আপনার বর্তমানে আপনার ফ্যামিলির যাতে কোনো অর্থ কষ্ট না হয়। কিন্তু আবার দেখা যায় যে ম্যাক্সিমাম ইন্ডিয়ানরা দাদা এটা করে না, হ্যাঁ, তারা ইন্স্যুরেন্সের নামে এখন কনসাসনেস বাড়তাছে, প্রচুর লোক আছে টার্ম ইন্স্যুরেন্স যাইচ্চা খুইজ্জা করে, সংখ্যাটা বাড়তাছে প্রত্যেক বছর ফর ফ্যামিলি সিকিউরড। হ্যাঁ, কিন্তু তারা ইন্স্যুরেন্স ব্যাপারটা বুঝে, যারা ওই ব্যাপারে কনসাসনেস আছে, হ্যাঁ, তারা টার্ম ইন্স্যুরেন্স করে, ঠিক আছে। টার্ম ইন্স্যুরেন্সের সঙ্গে ওই সো কল্ড লাইফ ইন্স্যুরেন্সের কি ডিফারেন্স, প্রিমিয়াম অনেক কম প্রিমিয়ামে অনেক বেশি কভারেজ পাওয়া যায় টার্ম লাইফ ইন্স্যুরেন্সে, ঠিক আছে। আর ওইগুলি অ্যাকচুয়ালি কি আগে যেটি মানে আমরা মানে বহু আগের থেকে, যখন ভারতবর্ষে শুধু খালি এলআইসি ছাড়া আর কোনো ইয়ে ছিল না, দ্বিতীয় কোনো এন্টিটি ছিল না লাইফ ইন্স্যুরেন্স, কিন্তু এখন তো প্রচুর ওইটি কি আসলো, সেভিংস প্রোডাক্ট। মানুষ লাইফ ইন্স্যুরেন্স পলিসি কথাটা কয়জনের মুখে শুনেন বলে আমি একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি করছি, পুরান মানুষরা কেউ জিজ্ঞেস করেন হ আমার তো মানি ব্যাগ পলিসি আছে, তো লাইফ ইন্স্যুরেন্স কথাটা কিন্তু কারোর মুখে আপনি পাইতেন না, মানি ব্যাগ পলিসি আছে, ইটস এ কাইন্ড অফ সেভিংস, ঠিক আছে। মানি ব্যাগ এত বছর পর এর কোনো ইন্স্যুরেন্স নিয়ে কোনো কনসার্নই নাই, এত বছর পরে পরে আমি টাকা পাবো, এন্ডাওমেন্ট, ঠিক আছে। এগুলো যেটা এলআইসি তে অনেক আগে, হ্যাঁ, এন্ডাওমেন্ট পলিসি সব ইন্স্যুরেন্স কোম্পানি, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতেই আছে। সেই জায়গায় মানুষের নেগলিজেন্সিটা বেশি হেলথ ইন্স্যুরেন্সে। হ্যাঁ, আচ্ছা, অথচ হেলথ ইন্স্যুরেন্সটা সবারই করা উচিত বলে মনে হয়, অবশ্যই করা উচিত। 2 মাস ভুগছে, হাত ঝুলাইয়া রাখছে, এই হেন ব্যক্তিও, এগুলি আমার মানে একদম বার্নিং এক্সাম্পল। হ্যাঁ, না চিন্তা করে দেখলাম আমার কিছু যদি না হয় শুধু শুধু পয়সা দিয়ে আমি নষ্ট করব, 2 মাস যখন হাতটা ঝুলাইয়া রাখছে
তার কিন্তু প্রচুর টাকা, লাখ টাকার উপরে বাইরে গেছে। কিন্তু সে সুস্থ হওয়ার পরেই কিন্তু চিন্তা করতেছে আমার যদি কিছু না হয়। ঠিক আছে, গত বছর রথযাত্রার দিনে কুমারঘাটে এতগুলি মানুষ ইলেকট্রিকিউটেড হইয়া মারা গেছে। 2 সেকেন্ড আগেও কি তারা জানতো এই ধরনের একটা বিপর্যয় হইব? না, নোবডি নোজ। হ্যাঁ, যে মানুষটি ইলেকট্রিকিউটেড হইছে মরছে না, এমন তো আছে যারা মারা গেছে। ইলেকট্রিকিউটেড হইছে সবাই কি মরে গেছে? গানি না না, অল্পের উপরে দিয়া যারা গেছে, কিন্তু এটা হাই টেনশন ছিল, পরিবাহী তার ছিল। ঠিক আছে না? তো এটার ঝটকা তো সাংঘাতিক বিষয়। ঠিক আছে না? প্রচুর অর্গান আছে ড্যামেজ হয়ে গেছে। এটা তুমি কি মানে খেরাতি হাসপাতালের মধ্যে ট্রিটমেন্ট করলে তোমার কি ভালো হইব? না না, পারবা? তোমার নিজের যা জোর আছে আর্থিক, তুমি পারবা? তোমার যে রিকোয়ার্ড মানে করার ট্রিটমেন্টের এক্সপেন্ডিচার তুমি ক্যারি করতে পারবা? পারতা না। তার জন্য তুমি কি প্রিপেয়ার্ড? তুমি প্রিপারেশনও লইছো না। হেলথ ইন্স্যুরেন্সের কথা কইলে তা লাগতো না আমার। আরে হেলথ ইন্স্যুরেন্সের কথা কইলে এখনো প্রচুর শিক্ষিত, সো কল্ড শিক্ষিত মানুষ আছে, হ্যাঁ, কয় না আমার তো ইন্স্যুরেন্স আছে। তাইনের কি ইন্স্যুরেন্স আছে? ওই কবে হয়তো LIC বা কিছু একটা হয়তো করছিল, আমার তো ইন্স্যুরেন্স আছে, মানে শুনতেই রাজি না। ঠিক আছে, তো আছে তো মানুষ, আবার অনেকে আছে যাইচ্ছা করে আমার একটা করে দেন। আপনার যদি সেরকম কোনো মানে ডিজিজ হয়, শরীরে যদি মেজর কোনো ডিফর্মিটি হয়ে যায়, ইন্স্যুরেন্স হইতোই না, হেলথ ইন্স্যুরেন্স হইতোই না আপনার, তখন চিৎকার করলেও কাজ হইতো না। ঠিক আছে না? তো এইটি সবটাই সে উপলব্ধির বিষয়। ওই একদম শুরুতে যেটা কইছি, ভারতবর্ষে অহনয় ব্যাপারটা ম্যান্ডেটরি না, বিদেশে কি তা ম্যান্ডেটরি। জন্মের সময় থেকে তোমার ইনশিওর থাকতে লাগবে, নাহলে স্কুলেই ভর্তি হইত না, কিন্ডার গার্ডেনে ভর্তি হইত না, নিতই না ওইটা না থাকলে। ম্যান্ডেট, তাদের সোসাইটি এইভাবে তৈরি হয়ে গেছে, মাইনা নিছে, মানে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো নই। ঠিক আছে, যারা নিতে পারে না নিজের ইয়েতে, তারা ওইরকম সোশ্যাল সিকিউরিটি আছে। ভারতবর্ষের ব্যাপারটা তো এরকম, একটা শ্রেণীর যদি সিকিউর করতে যায়, সবাই মিল্লা কইতে থাকবো তাহলে আমারে কেড়ে দিতা না, আমারও দো। ঠিক আছে, এমন তো না ব্যাপারটা। সবখানে সব উন্নত দেশেই মানুষ পারচেজ করে, এটা ম্যান্ডেটরি। ইন্স্যুরেন্স আছে একই ঘরে 5টা 6টা, আমি 12টা ইন্স্যুরেন্স আছে এমনও পাইছি। These are not insurance. না, এগুলো তো মানি ব্যাক, কাইন্ড অফ সেভিংস প্রোডাক্ট, কাইন্ড অফ সেভিংস প্রোডাক্ট, নট লাইফ ইন্স্যুরেন্স, নট হেলথ ইন্স্যুরেন্স। অথচ পিওরলি লাইফ ইন্স্যুরেন্স অবশ্যই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কিনছে, লাইফ ইন্স্যুরেন্স আছে, লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট, বাট সে লাইফ ইন্স্যুরেন্স দেখে কিনছে না। আমি কত পাবো এটা দেখে কিনছে, কত পাবো? আচ্ছা, আর যদি মারা যায় তাহলে ওই টাকাটা পাই। মা আচ্ছা চিন্তা করতেছে আর কি, ওইটা গেলে তো পাবো, ওইটা নিয়ে বেশি ভাবে না, ভাবে হইছে কি আমি কত পাবো। তো ইটস এ কাইন্ড অফ সেভিংস প্রোডাক্ট। ঠিক আছে, মানুষ ওইভাবে নেয়। যদি আপনি পিওরলি সাইকোলজি, হ্যাঁ সাইকোলজি, দিস ইজ টিপিক্যাল ইন্ডিয়ান সাইকোলজি। তো ইন্স্যুরেন্সের আপনার সেল আগের বছর থেকে পরের বছর যেটা সেল বেশি দেখা গেল, আঁকড়াতে অ্যাকচুয়ালি আপনি কি দেখতেছেন? পলিসি বাড়ছে না, প্রিমিয়াম বাড়ছে। আচ্ছা, সামনে তো একটা নতুন একটা নিয়ম আইতেছে সম্ভবত ইন্স্যুরেন্সের বা হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এটা বেড়ে যাবে বোধহয়, সম্ভবত একটু হাই প্রাইস হয়ে যেতেছে। হ্যাঁ, এটা বিষয়টা একটু যদি বুঝাই বলেন। বিষয়টা অ্যাকচুয়ালি হেলথ ইন্স্যুরেন্সের কস্টিং বাড়তেছে প্রত্যেক বছর। ঠিক আছে, হসপিটালগুলি বিল বেশি করতেছে, ওষুধের দাম বাড়তেছে। ঠিক আছে, ডক্টররা ফিস বাড়তেছে। তো অ্যাজ এ হোল টোটাল প্রসেসটার দাম বাড়তেছে। আপনি নর্মাল চিন্তা করেন না, ইলেকট্রিসিটি বিল আপনি পার ইউনিট আগে যা দিতেন আজকের ডেটে কি তা দেন? 10 বছর আগে যেটা দিতেন। তো হসপিটাল হইতেছে গিয়া একটা কমার্শিয়াল প্লেস। ঠিক আছে না, প্রাইভেট হসপিটালগুলি, আরে বিলিং এর যখন ব্যাপার আইতাছে সবখানে তো একই ব্যাপার, সরকারি আর বেসরকারিতে তো কোনো ব্যাপার নাই, বিলিং তো সবাই লিগেই বেশি। ঠিক না,
সেই জন্য ইন্স্যুরেন্সের ইয়েটা বাড়তেছে। হ্যাঁ, টোটাল এভারেজ কস্টিং যখন বাইরে যাইবো গা, এটা ন্যাচারালি কবে থেকে ইমপ্লিমেন্ট এসে যেতেছে? কিছু কিছু কোম্পানি সামনের মাস থেকেই করতেছে, ডিসেম্বর 1 তারিখ থেকে করতেছে, ঠিক আছে। কিছু কোম্পানি অলরেডি বাড়ায় আসছে জুলাই মাস। সব ইন্স্যুরেন্সের ক্ষেত্রে না, শুধু হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, হেলথ ইন্স্যুরেন্সের কিছু আছে বাড়াইবো, ঠিক আছে। এর মধ্যে গত 3-4 বছরে বেশ কয়েকবার প্রাইস রিভিশন হয়েছে, দ্যাট ইজ প্রিমিয়াম রিভিশন হয়েছে, ঠিক আছে। সবারই হয়েছে। এক্সপেন্ডিচার যখন, এভারেজ এক্সপেন্ডিচার যখন বাইরে জায়গা, তখন ইন্স্যুরেন্স কোম্পানিরও কিছু করার থাকে না। আমি এজ এ কাস্টমার, আমার উপরে যখন চাপটা বাড়বো, আমার এটা পছন্দ হইতো না, এটা খুব স্বাভাবিক ঘটনা। আমি গত বছর 24,000 টাকা প্রিমিয়াম দিতাম, কোম্পানিও যখন দেখবো যে আমার স্বাভাবিক কথা, এটা যেমন হইবই, সবকিছু বাড়লে অলরেডি দাম বাড়বই। কিছু অন্যান্য ইন্স্যুরেন্সের পাশাপাশি হেলথ ইন্স্যুরেন্সটা কেন জরুরি? আমি একটাই বার্তা দিতে চাই, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনার পুরা পরিবারের জন্য হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই নেন। আনইনসিওর্ড অবস্থা থাকেন না। তার জন্য একটা আদর্শ একটা কি বলে, আমি এই প্রিমিয়াম নিলাম মোটামুটি আপনি আপনার পকেট বুঝে নেন, আপনার যেরকম সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আপনি নেন, ঠিক আছে। আনসিকিউর্ড অবস্থা থাকেন না, আনইনসিওর্ড অবস্থা থাকেন না, ঠিক আছে। আজকের ডেটে যে দ্রুত জীবনযাত্রা, যে ধরনের কমপ্লিকেটেড জীবনযাত্রা হয়ে গেছে, কোন মুহূর্তে কি হইব না হইব কেউ কইতে পারে না। আমারই একজন সিনিয়র দাদা, তাই না, আমার থেকে অনেক সিনিয়র, মানে ইন্স্যুরেন্সের ইয়েতে, হ্যাঁ, তো বাথরুমে পড়ে গিয়া পাজর বেঙ্গালাইছে, 3টা রিপস, 3টা বেঙ্গালাইছে, ঠিক আছে। বাড়িতে মানে হসপিটাল বাড়ি কইরা 1 মাস বাড়িতে পড়ে রয়েছে। মানে একটু এদিক সেদিক, মানে হসপিটালাইজড হইতে পারতো, হইছে না, ঠিক আছে। পূজা টুজা হ্যান ত্যান এই সমস্ত জিনিস গেছে মাঝখান দিয়া, হ্যাঁ, অনেক কিছু, তাই না, দাঁতে দাঁত পিসা ইন্স্যুরেন্স আছে না। হ্যাঁ, তাই ইন্স্যুরেন্স আছে, গেছে না, ক্লেম করছে না, তাই না, মানে হসপিটালে ভর্তি হনটা তাই পছন্দ হয়েছে না, মনে করছে আমার যদ্দূর অব্দি হইছে, মানে অতি হইছে, আমি এটা মানে উইদিন দা টলারেট লিমিট, ঠিক আছে। এরপরে কি হইছে? এখন ভালো হয়ে গেছে গা, ঠিক আছে, ভালো হয়ে গেছে গা, কিন্তু গেলে তাই যাইতে পারতো, ঠিক আছে। মানে কার কোন সময় বিপদ আইব, কি ধরনের বিপদ আইব, আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি উত্তরটা দিতেছি। নোবডি নোজ। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী নিজের পরিবারে সুরক্ষিত করে রাখেন, এটা হইল গিয়া মানে মেইন কথা। এবং যখন যে কোনো ক্রিটিক্যাল মোমেন্টে একটা যদি আমার হেলথ কার্ডটা থাকে, আমি তো যে কোনো প্রাইভেট হসপিটালে সঙ্গে সঙ্গে এটাকে এন্ট্রি করতে, নিজের পয়সা দিতে হইতো। অ্যাক্সিডেন্টাল ক্ষেত্রে তো কোনো যে কোনো রকম অ্যাক্সিডেন্ট হইতে পারে। অ্যাক্সিডেন্ট মানে এটা না যে রোড অ্যাক্সিডেন্ট, এনি টাইপ অফ, আপনি বাথরুমে ফিসলা খেয়ে পড়ে গেছেন, দ্যাট ইজ অলসো অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। আপনি প্রফেশনাল যে প্রাইভেট হসপিটাল গুলো আছে, এগুলোতে আপনি একদম, হ্যাঁ, আজকে যদি এটা আগরতলা না হইয়া কোনো বড় মেট্রোপলিটন শহর হইতো, এখন তো গুয়াহাটিতে এইমস হয়ে গেছে, ওখানেও ক্যাশলেস কার্ড চলে, ঠিক আছে। আপনি আগরতলাতে আমি যে কার্ডটা করতেছি, এটা তো ওইসব জায়গায় প্রাইভেটে তো চলে, ওই হ্যাঁ হ্যাঁ সবখানে, পুরো ইন্ডিয়াতে আপনি অ্যাক্সেস করতে পারবেন, সেটাই। এখন তো এই ধরনের ফ্যাসিলিটিসও হয়ে গেছে গা, কিছু কিছু কোম্পানি এমনও ফ্যাসিলিটিস দেয়, ধরেন আপনি এমন হাসপাতালের মধ্যে গিয়া পড়ছেন, আপনি তো জানেন না এটা নেটওয়ার্ক হসপিটাল না নন নেটওয়ার্ক হসপিটাল, আপনি নন নেটওয়ার্ক হসপিটালে গিয়া ভর্তি হয়ে গেছেন। এমনও কোম্পানি আছে এই ধরনের সুযোগ সুবিধা দেয় যে আপনি কোম্পানিরে জানাইবেন যে এটা নন নেটওয়ার্ক হসপিটাল, কোম্পানি যোগাযোগ কইরা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে আপনার যে ট্রিটমেন্টটা এটা ক্যাশলেস করে দিই, যখন এই সুবিধাটা পড়ছে। হ্যাঁ,
যে ইনস্টলমেন্ট গুলো দেওয়া হয়, হ্যাঁ, এগুলো তো 1 বছর পর রিনিউ করতে হয়, তার মানে আগের টাকাগুলো লস। তো এই ব্যাপারটা এজ এ কাস্টমার আমি আপনার জিজ্ঞেস করতেছি, তো কেন হেলথ ইন্স্যুরেন্স করা হয়? বা সেম একই কোশ্চেন লাইফের ক্ষেত্রেও। ওকে, ঠিক আছে। এই প্রসঙ্গে আমার একটা তাজা তাজা একটা অভিজ্ঞতা আছে। ওনার প্রশ্নটা আসলো গিয়া যে আমি যে এত টাকা দিতে আছে, তাই নিয়ে আমি ইয়ে করে দিছি, ইনস্টলমেন্ট সিস্টেম করে দিছি, ঠিক আছে। তো কিন্তু আমি যে এত টাকা দিতাছি, আমি এত টাকা কইরা আমি টাকাটি তো আমি ফেরত পাইতাম না। মহিলা কিন্তু হাউস ওয়াইফ না, শি ইজ এ সাবজেক্ট টিচার। তো শিক্ষিত, এবং জাস্ট পুঁথিগত শিক্ষায় শিক্ষিত এরকম না, আমি ব্যক্তিগতভাবে জানি, মানে দারুণ শিক্ষিত। হ্যাঁ, এরকম একটা প্রশ্ন ওনার কাছ থেকে আমি পাবো এটা আমি আশা করছি না। যে ইনস্টলমেন্টটি মানে ওনাদের কভার হইতেছে গিয়া 15 লাখ টাকার কভার। তা আমি কইছি যে 15 লাখ টাকার কভার তো ইনস্ট্যান্টলি তোমরা পাইয়া যেতেছো গা। আজকের ডেটে তোমার যাই হোক, অ্যাক্সিডেন্ট হোক বা শরীর খারাপ হোক, তো তোমার পলিসি ইস্যু হওয়ার পর, হ্যাঁ, পলিসি ইস্যু হওয়ার পর থেকে তুমি এই কভারের আওতায় আইবা। কিন্তু তুমি কত বছরে যে ইনস্টলমেন্টটি যে তুমি দিতাছো, এই ইনস্টলমেন্টটি দিয়া 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 তুমি কত বছরে তুমি 15 লাখ টাকা জমাইবা? তুমি তোমার কোম্পানিতে হাজারে টাকা দাও, তো কত হাজারে গিয়া তুমি 15 লাখ টাকা হইব। আর ভগবান কি ঠিক করে রাখছে যেদিন 15 লাখ টাকা তোমার তহবিলে জমা হইব ওই দিনই তোমার রোগ হইব বা ওই দিনই তোমার অ্যাক্সিডেন্ট হইব? এমন তো কোনোখানে লেখাপড়া করা নাই না। না, এটা তো হইতেও পারে, এটা তো নাও হইতে পারে, এটা তো একটা গ্যাম্বলিং এর মতন। হো, ইন্স্যুরেন্স এ কাইন্ড অফ গ্যাম্বলিং, জীবনটাই গ্যাম্বলিং, তাই না? আমি এখন ভালো আছি, আমি আশা রাখি যে আমি ভালো থাকবো, বাট বাস্তবে কি হইব এটা কিন্তু আমার হাতে না, না, ঠিক আছে? কারণ আমি চলতে ফিরতে গেলেও আমার কোনো একটা যন্ত্রের সাহায্য নিতে লাগে, হয় আমি মোটর বাইক চড়ি, নাইলে রিক্সা চড়ি, গাড়ি চড়ি, ঠিক আছে? গাড়িও সবসময় ড্রাইভারের কথায় চলে না, আর রাস্তার প্রচুর রকম কন্ডিশন থাকে, অন্য একটা গাড়ি আইয়া ধাক্কা দিতে পারে, ঠিক আছে? রিস্ক সবসময় আছে, সবখানে রিস্ক আছে, তো রিস্ক ফ্যাক্টরটি কেউ অ্যাভয়েড করতে পারে না। তো এই রিস্কটারই কভার করতেছে হ্যাঁ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ব্যাপারটা হইতাছে গিয়া, লাইফ ইন্স্যুরেন্স কার করা উচিত? যার উপরে ঘরের 5টা লোক ডিপেন্ড করে, খাওয়া পড়া, বড় হওয়া, পড়া লেখা, সমস্ত কিছু, ঠিক আছে? হি ইজ দ্য সোল ব্রেড উইনার। তার উপরে সে নিজে তো বটেই, এবং আরো 5 জন মানুষ তার ফ্যামিলির ডিপেন্ড করতেছে। তো এই মানুষটা যদি না থাকে তাহলে এই ফ্যামিলিটার কি হইব? তার মতন করে সে যেই রোজগারটা করতো সেই একটা টিউনিং এ ওই সংসারটা চলতো। সে যদি হঠাৎ করে যদি না থাকে, সিন থেকে যদি আউট হয়ে যায়, তাহলে এই ফ্যামিলির পড়াশোনা বা অন্যান্য জিনিস অনেক পরের, আগে তো হচ্ছে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা, ওইটাই তো থাকতো না, না? বা কোনো রকমে যদি কোনো অন্য কোনো সাপোর্টে যদি থাকেও, এটা প্রাথমিক অবস্থার মতন থাকতো না, জীবনটা ঠিক আগের মতন থাকতো না। তো ইন্স্যুরেন্স কি করে, যদি সঠিক ইন্স্যুরেন্স যদি করা থাকে, আমাদের এখানে বেশিরভাগ মানুষ থাকে আন্ডার ইনসিওর্ড, এটা হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতা, ঠিক আছে? ইন্স্যুরেন্স কেউ প্রপারলি করে না আমাদের দেশে, খুব কম লোক আছে প্রপারলি ইন্স্যুরেন্স করে, বেশিরভাগ লোক আন্ডার ইনসিওর্ড থাকে। আচ্ছা, এখন আমরা সিম্পল ভাবে বুঝিয়ে দেন, আমি যদি আমাদের সমাজের অর্থনৈতিক স্তরটা দেখি, দরিদ্র শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, উচ্চবিত্ত শ্রেণী,
আমরা বেসিক্যালি আমরা যেহেতু মধ্যবিত্ত যে মানুষের, সেই জায়গাতে তারা ইন্স্যুরেন্স করতে গেলে কোন কোন বিষয়টা ফোকাস করা উচিত সহজভাবে? মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স ছাড়া কোনো অবলম্বন নাই। উচ্চবিত্তের কথা যদি কই, উচ্চবিত্তের একটা মানুষ না থাকলেও তার প্রচুর ধন সম্পত্তি থাকে, আর উচ্চবিত্তরা ইন্স্যুরেন্স করেই রাখে। আচ্ছা, এটা তা সত্ত্বেও তা সত্ত্বেও তাদের ইন্স্যুরেন্স থাকে। ঠিক আছে, নিজেরাই কথা বুদ্ধিমন্ত। আপনি যেই সামাজিক যেই মানে অর্থনৈতিক স্তরটার কথা কইছেন, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, মানে ইট ইটসেলফ স্পিক্স অ্যাবাউট ইট, যে তার বিত্ত নাই, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত। তাদের জন্য খুব সহজে আমরা কিভাবে পলিসিটি নির্ধারণ করতে পারি এজ এ কাস্টমার ভিউ আপনি পেবেন? কাস্টমার ভিউ মানে কাস্টমার ভিউ না, আমি আমার ভিউ কম। ঠিক আছে, আমি আমার ভিউ কম। কাস্টমারের ভিউ হইতেছে গিয়া, ভারতবর্ষে দেখেন একটা সময় ইন্স্যুরেন্স ব্যাপারটারে যখন বিকেন্দ্রীকরণ করা হইছে না, ততদিন পর্যন্ত ভারতবর্ষে একটাই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ছিল। ঠিক আছে, এটা তো বুঝলাম। না না, আমার কথাটা শেষ করি আমি। তো ওই কোম্পানির যেভাবে কেটার করছে, ভারতবর্ষের এভারেজ মানসিকতা, মানুষের মানসিকতা ওইভাবে তৈরি হয়ে গেছে ইন্স্যুরেন্স সম্বন্ধে। ঠিক আছে, কিছুটা তো বটেই, বেশ কিছুটা তো বটেই, ওইভাবেই তৈরি হয়ে গেছে। আমার বিচার যদি আপনি আমারে কোন, তাইলে প্রত্যেকটা ব্যক্তির লাইফ ইন্স্যুরেন্সে টার্ম লাইফ ইন্স্যুরেন্স করে রাখা উচিত, যেটা হচ্ছে গিয়া কম প্রিমিয়ামে ইন্স্যুরেন্স করা যায়। কিন্তু ভারতবর্ষের যারা ইন্স্যুরেন্স করছে এখন পর্যন্ত, তারারে ওইভাবে তৈরি করা হইছে না আগের থেকে। প্রত্যেকেরই একটা সেভিংস ইনস্ট্রুমেন্ট ওলা ইন্স্যুরেন্সের কনসেপ্ট মাথায় ঢুকাই দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা হোক এন্ডাওমেন্ট নাম দিয়া, হোক মানি ব্যাক নাম দিয়া। ঠিক আছে, যেটার মধ্যে একবারে খুব কম পয়সায় ইন্স্যুরেন্স কিন্তু করা যায় না। ঠিক আছে, কম পয়সায় লাইফ ইন্স্যুরেন্স বলতে আমি যেটা বুঝি, যে তোমার বর্তমানে তোমার ফ্যামিলির সাপোর্ট হইব, সেটা করতে গেলে টার্ম লাইফ প্ল্যান করা উচিত, যেটা খুব কম পয়সায় ইন্স্যুরেন্স করা যায়। আর প্রত্যেকটা ফ্যামিলির, যেহেতু মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, প্রত্যেকটা ফ্যামিলির আমার ব্যক্তিগত অভিমত, এবং সরকারও এই প্রচেষ্টাই করতেছে, হেলথ ইন্স্যুরেন্স ম্যান্ডেটারি থাকা উচিত, বাধ্যতামূলক করা উচিত। বিত্তেরই যেখানে অভাব, সেখানে হেলথ ইন্স্যুরেন্স ছাড়া আমার প্রয়োজনের সময় আমারে সাপোর্ট দেওয়ার মতন আমার নিজেরই বিত্ত নাই, আমার ফ্যামিলিরও বিত্ত নাই। হু উইল সাপোর্ট মি, হু উইল সাপোর্ট মাই ফ্যামিলি? ইন্স্যুরেন্সের ডিটেইলিং আপনি কিছু কয়ে দেন। ইন্স্যুরেন্সের ডিটেইলিং বলতে আপনি কি প্রোডাক্টের ব্যাপারে? হ্যাঁ, প্রোডাক্টের ব্যাপারেই জানতে চাইতেছেন। প্রত্যেকটা কোম্পানিতে প্রচুর প্রোডাক্ট থাকে, সবগুলি নিয়ে তো মানে প্রোডাক্ট ওয়াইজ আলোচনা আমি করতে চাইতেছিও না, বা করা সম্ভবও না। আমি যে ব্যক্তিগতভাবে ক্যাটার করি, আমি লাইফ ইন্স্যুরেন্সের 10-12টা প্রোডাক্ট আমার ঝুলিতেই আছে। হেলথ ইন্স্যুরেন্সেরও 15-16টা, প্রায় 20টার মতন প্রোডাক্ট আছে সব মিলাইয়া। তো এবার সমাজের যে কোনো স্তরে এই প্রোডাক্টগুলি দিয়ে ক্যাটার করা যায়। মোটামুটি আমি একটা জিনিস কয়ে দিতেছি লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে, প্রত্যেকেই চেষ্টা করবেন কমপক্ষে একটা টার্ম লাইফ ইন্স্যুরেন্স অন্তত যাতে থাকে। যার ইন্স্যুরেন্স নাই, দেখা যায় যার বাড়িতে ইন্স্যুরেন্স আছে তার বাড়িতে 4-5টাও লাইফ ইন্স্যুরেন্স থাকে। এবং অনেক মানুষ আছে খুব গর্ব করে হয়, আর পারতাম না রে ভাই, আমার 12টা। খোঁজখবর নিয়ে দেখা গেল যে 12টা করছিল ঠিকই, এর মধ্যে হয়তো 2টা চলে, বাকি 10টাই বন্ধ আছে। ঠিক আছে, তো কোন সময় কইয়ালায়
12টা ইন্স্যুরেন্স আছে, ঠিক আছে? তো 12টা এক এক সময় যখন হাতে পয়সা আসলো প্রচুর মোটা প্রিমিয়ামেরও কইরা লাইছে, পরে দিয়ে আর চালাইতে পারে না, ক্যারি করতে পারে না। এরপর আর হেলথ ইন্স্যুরেন্স তো করা উচিতই। হেলথ ইন্স্যুরেন্সের মোটামুটি জিনিস আমি একটু কয়ে দিই। হেলথ ইন্স্যুরেন্স করার সময় আপনার আগের থেকে কি রোগ টোগ আছে এগুলি অবশ্যই ডিক্লেয়ার করবেন। যদি কোনো রোগ থাকে, যেমন ফর এক্সাম্পল সুগার কন, ঘরে ঘরে ডায়াবেটিক পেশেন্ট দেখা যায়, এগুলি ডিক্লেয়ার করা উচিত। হাইপার টেনশন, যদি কোনো ওষুধ আপনি খান, তারপরে আপনার যদি কোনো রকম সিজারিয়ান কোনো কিছু যদি হইয়া থাকে, সিজারিয়ান মানে চাইল্ড ডেলিভারি না, কিন্তু কোনো রকম অপারেশন হয়েছে, এরকম কোনো কেস থাকলে এগুলি ডিক্লেয়ার করা উচিত। এগুলি কোনো সময় সাপ্রেস করে পলিসি করা উচিত না, না কনসার্নড এজেন্টের করা উচিত, না কাস্টমারের করা উচিত। তবে দেখা যায় অনেক সময় কাস্টমার অ্যাওয়্যার থাকে না, ঠিক আছে? শরীরে যদি কোনো রকম উপসর্গ থাকে এগুলি একদম খুইল্লা ডিসকাস। এই পয়েন্টগুলো তো ঠিক আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি এই ব্যাপারটা যে এজ এ কাস্টমার তার কাছে কোনটা ফিট হইতে পারে, আমার জন্য এই ইন্স্যুরেন্সটা ফিট, ওই দৃষ্টিভঙ্গিতে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ইন্স্যুরেন্স ফিটের ব্যাপারটা হইতাছে গিয়া সবটাই থেকে পকেটের উপরে। আমি আজকের বাজারে আমি মনে করি আর কি 5-10 লাখের নিচে কোনো কভারেজওয়ালা পলিসি থাকাটাই উচিত না। এবার আপনি আপনার পকেট বুঝা, আপনার ক্ষমতা বুঝা আপনি আরো বড় সাম এশিওর্ডের পলিসি আপনি নিতে পারেন, ঠিক আছে? সাম এশিওর্ড উপরের দিকে গেলে এমন আহামরি কিছু প্রিমিয়াম বাড়ে না, এইটাও আমি একটু জানাই রাখতে চাই। এমন আহামরি কিছু বাড়ে না, ঠিক আছে? একদম বেস লেভেলের যে মানে কভার, তার যা প্রিমিয়াম আসে, হাই সাম এশিওর্ডে যত যাওয়া যায় তত কিন্তু প্রিমিয়ামের থাকে, মানে ডিসকাউন্ট থাকে। তো এটার সুবিধাটা কি? হ্যাঁ, সুবিধাটা হইতেছে গিয়ে আপনি সুবিধাটা যত বেশি কভারেজ থাকবো অবশ্যই আপনার সুবিধা। কিছু কিছু কোম্পানিতে এরকম আছে, যেমন রুম রেন্টের বা আইসিইউর যে সুবিধা, 5 লাখের যদি আপনি কভারেজওয়ালা পলিসি আপনি নেন, তাইলে পার্সেন্টেজ অফ ইউর কভার উইল বি বোর্ন ফর রুম রেন্ট অ্যান্ড আইসিইউ রেন্ট, ঠিক আছে? এরকম দেওয়া থাকে। আবার ওই কোম্পানিতে দেখা যায় যে 10 লাখ টাকায় বা 15 লাখ টাকার পলিসি যদি হয়, তাইলে মোটামুটি সবকিছুই অ্যাভেল করা যায়, কি কোনো বার থাকে না, ঠিক আছে? এইবার হইছে যে কোম্পানির পার্টিকুলার হেলথ ইন্স্যুরেন্স কি কভার করতেছে, একটা ডিটেল। ওকে, প্রাথমিকভাবে হইতাছে গিয়া হেলথ ইন্স্যুরেন্স পলিসি মনে রাখতে লাগবো ইটস এ হসপিটালাইজেশন পলিসি। আপনার মনে রাখতে লাগবে আপনি হসপিটালাইজড হইলেই ক্লেম হইব, তার আগে কিন্তু কোনো ক্লেম হইতো না, ঠিক আছে? এইবার এই কথাটাও একদম সর্বৈব সত্যি এরকম না। 600-র উপরে ডে কেয়ার প্রোডাক্ট আছে, ডে কেয়ার সুবিধা আছে চিকিৎসার, যেগুলি হসপিটালাইজড হইতে লাগে না। সকালে ঢুকলেন 2 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে আপনি বেরিয়ে পড়েন। তাহলে হসপিটালাইজড যে ডেফিনেশনটা 24 আওয়ার্স যদি আপনি হাসপাতালে ভর্তি থাকেন, তাইলে হইতেছে কি এটা হসপিটালাইজেশন ধরা হয়, ঠিক আছে? তাহলে এটা ওই ব্র্যাকেটে পড়তেছে না, এটা কয় ডে কেয়ার ট্রিটমেন্ট। ডে কেয়ার ট্রিটমেন্টের মধ্যে প্রায় 600 রোগের কভার আছে, এগুলো পলিসি কভারে পড়ে না, পরে। আচ্ছা, ঠিক আছে? আপনার পলিসির মধ্যে ওইগুলির কভার আছে কিনা এটাও দেখতে লাগবে, ঠিক আছে? ওকে। আজকের ডেটে এরকম কোম্পানি আছে কিন্তু যে কোম্পানির মধ্যে আপনার ডে কেয়ার কভার নাই, ঠিক আছে? এই যে কোম্পানি ভেরি করে, ঠিক আছে? তো এখন আমার কথা হইলো গিয়া এরকম হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিতে অনেকগুলো আছে, তাদের পলিসি আলাদা আলাদা থাকলেও এখন কথা হইলো গিয়া যে কম্পিটিটিভ মার্কেটে বিভিন্ন পলিসি, বিভিন্ন কোম্পানি তার পলিসির বিভিন্ন রকম সুবিধা তারা কাস্টমারদের দেয়,
ঠিক আছে তো, কিন্তু সবগুলোর মধ্যে বেসিক কোন জায়গাটার মিল আছে আর কোন জায়গাটার মিল নাই? বেসিক মিলটা হইতেছে গিয়ে হসপিটালাইজেশন সবার ক্ষেত্রেই একটা ইয়ে আছে যে 24 আওয়ার্স হসপিটালাইজেশন হইলে পরে দিয়েই তারা হসপিটালাইজেশন ধরা হয়। ওকে, সেই ক্ষেত্রে এটা আপনি ক্লেমেবল। ঠিক আছে, আরেকটা জিনিস দেখতে লাগবো আর কি, আমি যে কোম্পানিতেই পলিসিটা করছি এটা ক্যাশলেস কিনা, ওকে, ক্যাশলেস সুবিধা আছে কিনা। আজকের ডেটেও কিছু কিছু কোম্পানি আছে তারা রিইম্বার্সমেন্টে বিশ্বাসী, ক্যাশলেসে বিশ্বাসী না। ঠিক আছে, ওকে, মানে আপনি চিকিৎসা করাইয়েন তারপরে রিইম্বার্সমেন্ট ক্লেম করেন। ঠিক আছে, ঠিক আছে, আপনার যদি পয়সাই থাকবো তাইলে আপনি ইয়ে করতেন কে লিগা, হেলথ ইন্স্যুরেন্স করতেন কে লিগা, ঠিক না? আচ্ছা, এটি কোম্পানি ভেরি করে বা পলিসি ভেরি করে, এটা আপনার দেখা নিতে লাগবে, ঠিক আছে। তারপরে হইতেছে গিয়া হসপিটালাইজেশন হওয়ার পরে যেদিন আপনি সুস্থ হইলেন, ডিসচার্জ হইবেন, দেখে নিতে লাগবো আপনার আইসিইউর কভার আছে কিনা, থাকলে কিভাবে আছে, কোনো পার্সেন্টেজ বেসিসে আছে না অ্যাকচুয়াল বেসিসে আছে, এটা আপনার দেখতে লাগবে। ঠিক আছে, অ্যাকচুয়াল বেসিস ব্যাপারটা বুঝছেন তো, মানে যা হইতাছে তা পেমেন্ট পাইবেন। ওকে, ঠিক আছে, এন্ড ইট উইল বি ক্যাশলেস। প্লাস হইতেছে গিয়া ডিউরিং দ্য হসপিটালাইজেশন পিরিয়ড আপনার ডক্টরস কনসালটেশন, বড় ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার আইতে পারে, বিশেষজ্ঞ ডাক্তারের ধর প্রয়োজনীয়তা পড়তে পারে আপনার। ঠিক আছে, ওইগুলি সমস্ত কিছু আছে কিনা কভারেজ, এডি আমরা দেখে নিতে লাগবে। মানুষ অনেক ক্ষেত্রে যেটা মিস করে যায়, যেমন আমাদের এখানে হসপিটালাইজেশন বলতে শুধু খালি আমার জ্বর হইলো এটার লিগে তো আমি, ডেঙ্গু হইলো এটার লিগে গেলাম, এটা তো শুধু খালি কভারেজের মধ্যে পড়ে না। মেজর অর্গান ট্রান্সপ্লান্টেশন হয়, ফুসফুসের ইয়ে হয়, ট্রান্সপ্লান্ট হয়, আপনার লিভারের হয়, কিডনির হয়। হইলে পরে দিয়া যে ডোনার থাকবো তার যে ট্রিটমেন্ট কস্ট, সেই ট্রিটমেন্ট কস্টটাকে বিয়ার করবো, এগুলো তো লিগালি আপনিই বিয়ার করবেন। আপনি যার কাছ থেকে নিতেছেন তার চিকিৎসার ব্যয়ভার আপনারই বহন করার কথা। এগুলো তো বেশি বড় মেজর কেস না, না না কেরে মেজর কেস না, হরদম তো হইতাছে না। না হরদম কেন হইতাছে না, আমরা কয়টা জিনিসের খবর রাখি, ঠিক আছে না, যার ঘরে হয় সেই বোঝে না ব্যাপারটা। ঠিক আছে, এবার কথা হইতাছে কি, আপনি যখন পলিসি নিবেন, আপনার পলিসির ক্ষেত্রে আপনার কোনোদিন হইতো না, এটা তো আপনি হলফ করে কইতে পারেন কিছু করতে পারে না। ঠিক আছে, তো আপনি যখন নিবেন তখন আপনি দেখে নিতে লাগবো যে আপনার এটার মধ্যে ডোনারের যে ট্রিটমেন্টের কস্ট, এটা স্পেশাল মধ্যে সুবিধা আছে কিনা। আচ্ছা, এটা একটু স্পেশাল ক্যাটাগরিতে পড়ে না? না, কোনো স্পেশাল ক্যাটাগরি কিছু না। অনেকে আছে একদম এমনিতেই পলিসির মধ্যে ইনবিল্ড থাকে, অনেকের আছে ইনবিল্ড। এবং কি কি কোম্পানির আছে? আমি কারোর আমি নাম কইতাম না, আমি অনেকগুলি কোম্পানির সঙ্গেই কাজ করি। ঠিক আছে, আমি ব্যক্তিগতভাবে আমি কোনো কোম্পানি আমার তো স্পন্সর করছে না, আমি আপনার সঙ্গে মানে যে কথা কইতাছি বন্ধুত্ব সুলভ গ্রাউন্ডে করতেছি, ঠিক আছে না। এখন কথা হইলো মনে করেন যে একটা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে 5 লাখ টাকা আমার কাভারেজ, আমার দেখা গেল হাসপাতালে আমার অনেকদিন আমার থাকতে দিল, তো পুরো ট্রিটমেন্ট তো 5 লাখ কাভারেজে হয় না, এমনও তো হয়। এই ব্যাপারগুলো কিভাবে ডিসাইড করা উচিত? 5 থেকে 10 লাখ স্ট্যান্ডার্ড আপনি নিয়ে রাখেন, ঠিক আছে। এইটা যখন, এটার পরে আপনি আরেকটা জিনিস নিতে পারেন, খুব কম পয়সা নিয়ে রাখতে পারেন আর কি, খুব এটার লিগে বেশি চার্জ লাগে না, এটার একটা টপ আপ, ঠিক আছে। একটা টপ আপ পলিসি যদি নিয়ে রাখেন অনেক এটার সঙ্গে ইনক্লুড হইব, হ্যাঁ এটার সঙ্গে অনেক মানে বড় কভারেজের টপ আপ রাখা যায়। আচ্ছা, ঠিক আছে, পয়সা বেশি লাগে না। এটা হয়েছে যখন আপনার বেস পলিসির টাকাটা যখন এক্সস্ট হয়ে যাবে একমাত্র তখনই এটা ট্রিগার করব, আগে বেস পলিসির থেকেই খরচা হইতে থাকবে, ঠিক আছে। আর বেস পলিসি যেরকম আপনার কভার আছে, মানে যেমন যেই বেসিসে আপনার রুম রেন্ট এনটাইটেলড, আইসিইউ এনটাইটেলড, ওই হিসেবেই আপনার টপ আপটাও ওইভাবেই কিন্তু
এক্সিকিউট হইব। সম্পূর্ণ একটা অঙ্কর মাধ্যমে বোঝান। মনে করুন যে 5 লাখ টাকা আমার কাভারেজ, ঠিক আছে, একটা পেশেন্ট তার পলিসি কাভার নিয়ে হাসপাতালে গেল, ঠিক আছে, ট্রিটমেন্ট শুরু হইলো, কোম্পানির কাছে ইনফর্ম করা হইলো, কোম্পানি ক্যাশলেস দিল বা রিইনভেস্টমেন্ট দিল, এটা অন্য ব্যাপার, আমি ক্যাশলেসই করতেছি। এখন এই জায়গা তার পুরা ট্রিটমেন্ট কি 5 লাখ টাকার মধ্যে হইব? আর যদি না হয়, বেসিক জিনিস হইতেছে গিয়ে আপনার কোন কাছে মনে করেন 5 লাখ টাকারই পলিসি আছে, আপনার কোনো টপ আপও নাই, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে 5 লাখ টাকা পর্যন্তই আপনার কভারেজ থাকবে। এর বেশি যদি 5 লাখ টাকার মধ্যে কভারেজের মধ্যে কি কি অপশন আইতেছে? সবকিছু। এবার যদি ব্যাপারটা যদি ফ্লোটিং না আনফ্লোটিং একটা ব্যাপার থাকে তো না, যদি এটা এক্সপেন্ডিচারে ফ্লোটার পলিসি যদি হয়, মানে ফ্যামিলি ফ্লোটার পলিসি হইতেছে 5 লাখের মধ্যে আপনার পুরা ফ্যামিলি ইনক্লুডেড। ওকে, যার দরকার হইব তার ক্ষেত্রেই আপনি চিকিৎসা করাইতে পারবেন। ঠিক আছে। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে 5 লাখ করে নেওয়ার থেকে ফ্লোটার পলিসি করলে আপনার অনেক খরচা কম পড়ে। ঠিক আছে। একসঙ্গে তো আমরা সবাই অসুস্থ হই না। ধরুন 5 লাখ টাকার হেলথ কাভারেজ 3 জন, দ্যাট মিনস এটা 15 লাখ টাকা কভার করে নাকি না 5 লাখ টাকা কভার করে? 5 লাখ টাকাই কভার করে। এখন বেসিক পলিসির মধ্যে 5 লাখ টাকা না হোক, 3 জন একসঙ্গে অসুস্থ হইলো, 3 জন হসপিটালাইজ দিল, তখন কি হইব? এটাও কিন্তু পলিসি টু পলিসি বেসিসে। অ্যাক্সিডেন্টে 3 জন ইনজিউর্ড, তখন তারা হাসপাতালে গেল 5 লাখ টাকা পলিসি নিয়ে। হ্যাঁ, এজ এ এক্সাম্পল আমি এক্সাম্পলের হিসাবে কইতাছি, এটাও প্রোডাক্ট টু প্রোডাক্ট বেসিসে ডিফার করে। ঠিক আছে। ম্যাক্সিমাম প্রোডাক্ট এমনই থাকে, বর্তমান মার্কেটের কথা কইতাছি, 5 লাখ টাকা কভারের মধ্যে আপনার যা হওয়ার তাই হইব। পুরা ফ্যামিলি অ্যাক্সিডেন্ট হইলেও যা চিকিৎসা হলে 3 জনে মিলাইয়াই তা হইব। মনে করুন 3 জনে মিলে তার এমনি এক্সপেন্ডিচার প্রায় 10 লাখের উপরে হয়ে গেছে, বাকি 5 লাখ টাকা আপনার পকেট থেকে যাইব। আর এই 5 লাখ নরমাল প্রোডাক্টের কেস। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, যদি এবার কিছু প্রিমিয়াম কেস যদি এবার কিছু এরকম প্রোডাক্টও থাকে, আমি প্রত্যেককে 5 লাখ করে সাপোর্ট করব, কিন্তু ইন্স্যুরেন্সটা 5 লাখেরই। এটা কি জাতীয়? ফ্যামিলি ফ্লোটার পলিসি, কিন্তু ওই পলিসির মধ্যে এই ধরনের সুযোগ সুবিধা আছে আর কি। আচ্ছা, জাতীয় কিছু না, আছে, সুবিধা দিয়ে রাখছে এরকম করা। সো দ্যাট মিন্স 5 লাখ টাকার পলিসি পুরো কভার করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা 15 লক্ষ টাকার কভারেজ নাকি? না, 15 লাখ এইভাবে ট্রিট করেন, প্রত্যেকের ক্ষেত্রে আপনি 5 লাখ টাকা করেই। অ্যাক্সিডেন্টলি 3 জন একসঙ্গে অ্যাক্সিডেন্টে হসপিটালাইজ, তখন কি 5 লাখ দিয়ে 15 লাখ কভার করব? একই গাড়িতে 3 জন অ্যাক্সিডেন্ট হইছেন, 3 জন কি সমান খরচ হইতো না তো। বুঝলাম, আপনি যে উত্তরটা চাইতেছেন, হ্যাঁ, এটা এক্সাক্ট ওইটার উত্তর হয় না কোনো সময়। 15 লাখ টাকাই কি কভারেজ কিনা? 15 লাখ টাকা যদি খরচা হয়, তাহলে 15 লাখ টাকা ওই পার্টিকুলার ওই পলিসির ক্ষেত্রে 15 লাখ টাকা পর্যন্তই খরচা হবে। আচ্ছা, না সবাতে এক ড্যামেজ হইতো না, আমি এই জন্য তো একটা এক্সাম্পল করলাম। পার্টিকুলার ওই পলিসিটার ওই প্রোডাক্টের ক্ষেত্রে 15 লাখ টাকা পর্যন্তই অন এন এভারেজ যা পলিসি আমরা দেখি, যা প্রোডাক্ট আমরা দেখি, ওটার মধ্যে 5 লাখ টাকাই কভারেজ। এবার ফ্লোটার বেসিসে হইলে ফ্লোটারে 5 লাখ টাকা পর্যন্তই পুরো ফ্যামিলির লিগে আপনি পাইবেন। নরমালি আপনার এমনিই ভাবতে লাগবে, স্পেশাল কেস তো স্পেশাল কেস, স্পেশাল প্রোডাক্ট তো স্পেশাল প্রোডাক্ট। একজন পলিসি নিয়ে আসে হাসপাতালে গেল, ওকে, এরপরে ট্রিটমেন্ট শুরু হইলো, সেই পয়েন্ট অফ ভিউ থেকে তো আমি যেটা কইলাম একটু আগে, যে তার পলিসির মধ্যে আইসিইউর খরচা, নরমাল এমনিতে হসপিটালাইজেশন থাকাকালীন সময়ে স্পেশাল ডক্টর, নার্স, হ্যাঁ, এই সমস্ত খরচা সুবিধা আছে কিনা, ওষুধের খরচাও আছে, সব আছে, মেডিকেল, হ্যাঁ, সবকিছুই আছে। যেটা থাকে না, এটা হইতেছে গিয়া যেটা থাকে না বেশিরভাগ প্রোডাক্টের ক্ষেত্রে, যেটা থাকে না নন মেডিকেল আইটেমস করে কিছু আইটেমস আছে। ওইটার একটা লিস্টও আছে। এক্সাম্পল, নন মেডিকেল আইটেমস বলতে যেরকম আপনার স্যালাইনের যে নোলডা, অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন ইজ এ কমার্শিয়াল আইটেম, মেডিকেল আইটেম না, ঠিক আছে।
তারপরে এগুলো ইন্স্যুরেন্স কভারেজ দায়িত্ব না। ক্যাথিটার যে লাগায়, এই যে পেট ফেট যেটি হয়, এটি মেডিকেল আইটেম না। আচ্ছা, ঠিক আছে, মেডিকেলে ইউজ হয় কিন্তু মেডিকেল আইটেম না। হ্যাঁ, অনেক ভাবে ইউজ করা যায় না। ঠিক আছে, তো এখন হসপিটালাইজেশন বাস। তো এবার অনেক প্রোডাক্ট আছে যেই প্রোডাক্টের মধ্যে এই নন মেডিকেল আইটেমগুলিও দেওয়া হয়, অথবা আপনার প্রোডাক্টের মধ্যে যদি না থাকে এটা আলগা করে ওইটার লিগে আপনি বেনিফিটটা নিতে পারেন, অ্যাড করে দিতে পারেন। রাইডার এত এই টার্ম ফার্ম কইলে সবাই বুঝতো না। ঠিক আছে, মানে সুবিধাটা আপনি অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, তাহলে আপনার ওই এক্সপেন্ডিচারটার থেকেও আপনি বাচ্চা যাবেন আর কি। নন মেডিকেল আইটেম একটা প্রলং পিরিয়ডের যদি আপনার হসপিটালাইজেশন হয়, নন মেডিকেল আইটেমের খরচা কিন্তু অনেক হইতে পারে। তুলা টুলা এটি সব নন মেডিকেল আইটেম। হ্যাঁ, ব্যান্ডেজের কাপড়, হ্যাঁ, এটি নন মেডিকেল আইটেম। তো এইগুলি আছে কিনা এটি আমরা দেখে নিতে লাগবে। তারপরে আছে গিয়া আপনি যেটা দেখবেন, ডিসচার্জের পরে প্রি হসপিটালাইজেশনের কিছু খরচা হয়, মানে হসপিটালে ভর্তি হওয়ার আগে। ধৈরেই গিয়ে হসপিটালে ভর্তি হয়ে যায় না, তার আগে ডাক্তার ফাক্তার দেখায়, বিভিন্ন টেস্ট করে, ওষুধ খায়। ভালো না হইলে যখন ডাক্তার কয় না আপনি হসপিটালে ভর্তি হয়ে যান না, তখন মানুষ হসপিটালে ভর্তি হয়। ঠিক আছে না? তো প্রোডাক্ট টু প্রোডাক্ট বেসিসে 1 মাস 2 মাস 3 মাস অব্দি প্রি হসপিটালাইজেশন পাওয়া যায়। পোস্ট হসপিটালাইজেশন এরকম 1 মাস 2 মাস থেকে শুরু করে 6 মাস পর্যন্ত পাওয়া যায়। ঠিক আছে, তো যেই প্রোডাক্টে যে ধরনের সুবিধা আছে, কি সুবিধা আছে ওইটি আপনি জানি না বুঝা নিবেন বিফোর পারচেস। তো এইটা গেল এক। ইদানিং এমনও কিছু প্রোডাক্ট বাইরেছে যেই প্রোডাক্টে ওপিডির খরচাও পাওয়া যায়। অনেকে জিজ্ঞেস করে আর কি, এই যে আমি সারা বছরে তো ওষুধ খাই, এটির পয়সা পাবনি। আমি এরকম প্রশ্ন প্রচুর পাইছি। ঠিক আছে, এরকম পলিসিও আছে, এরকম প্রোডাক্টও আছে, যে প্রোডাক্টে আপনি সারা বছর ডাক্তার ফাক্তার দেখাইলেন, ওষুধপত্র খাইলেন, টেস্ট করলেন, এমনকি আপনি চশমা বানাইবেন, ইএনটি দেখাইবেন, দাঁত স্কেলিং করাইবেন, আরসিটি করাইবেন, এই সময় খরচাও পাওয়া যায়। ঠিক আছে, এই ধরনের পলিসি প্রোডাক্ট বেরিয়ে গেছে। তো বাট দে আর এ বিট এক্সপেন্সিভ। অবশ্যই এটা নর্মাল পলিসির মতন প্রিমিয়াম হইতো না, একটু হাই রেঞ্জের হয়। ঠিক আছে, যার ক্ষমতা আছে সে নেয়। আর একটা জিনিস দেখে নিতে লাগবো, আপনার প্রোডাক্টের মধ্যে অটো রিচার্জ আছে কিনা, রেস্টোরেশন আছে কিনা, ওইগুলি জিনিস দেখে নিতে লাগবো। মানে এই ব্যাপারটা কি? এই সুবিধাটা হইতেছে গিয়া, ধরেন প্রত্যেকটা বছর আপনার একটা নো ক্লেম বোনাস জমে। যদি কোনো বছর আপনি পলিসি করার ওই বছর মনে করেন আপনার কোনো ক্লেম হইল না, পরের বছরও কোনো ক্লেম হইল না, তখন কোম্পানি আপনার একটা বেনিফিট দেয়। ঠিক আছে, তো এটা বেশিরভাগ কোম্পানি কি করে, আপনার যে কভারেজটা বাড়াইয়া দেয় একটা পার্সেন্টেজ, কেউ 10%, কেউ 15%, কেউ 20%, কেউ আছে 50%। প্রোডাক্ট টু প্রোডাক্ট বেসিসে এটাও ভ্যারি করে। তো আপনার যা বেসিক সাম এশিউড যেটা আসলো, ওই সাম এশিউডের সঙ্গে এটা অ্যাড হয়ে যায়। তার সঙ্গে আর একটা জিনিস থাকে, এটা প্রোডাক্টের মধ্যে দেওয়া থাকে আর কি, অটো রিচার্জের একটা অ্যামাউন্ট দেওয়া থাকে, ওইটাও কিন্তু আপনার বাড়ে। ঠিক আছে, যখন আপনার প্রোডাক্টের মধ্যে যদি ওই সুবিধাটা থাকে, তাইলে কিন্তু জিনিসটা আপনি পাইবেন। মানে আপনি যে 5 লাখ কইতা আসলেন, 5 লাখ যদি আপনার শেষ হয়ে যায়, তাইলে ওই অ্যামাউন্টটা এরপর দিয়ে ট্রিগার করবো, ওইটাও আপনার খরচের মধ্যে অ্যাড হইব। ধরে নেন
সব টাকাই শেষ হয়ে গেছে, যতটা টাকা কভারেজ আসলো সবটা টাকাই এক্সস্ট হয়ে গেছে। ঘটনার উপরেই আমরা কইতাছি। তো 45 দিন পরে যদি আপনার সেম অসুখটাই রিপিট হয় বা ডিফারেন্ট কোনো ডিজিজ বা কোনো ঘটনায় দুর্ঘটনা হইতে পারে, আপনি যদি আবার হসপিটালাইজড হন, সেই ক্ষেত্রে রেস্টোরেশন কাজ করে, প্রোভাইডেড আপনার পলিসির মধ্যে রেস্টোরেশনের সুবিধা থাকতে লাগবে। এইবার আমি আইতাছি যে রেস্টোরেশন ব্যাপারটা কি। রেস্টোরেশনের সুবিধা যদি আপনার প্রোডাক্টের মধ্যে থাকে, তাইলে প্রথম এবং দ্বিতীয় হসপিটালাইজেশনের মাঝখানে অবশ্যই 45 দিনের গ্যাপ থাকতে লাগবে। মাঝখানে হইলে কিন্তু হইতো না, মানে কভারেজটা আপনি পাইতেন না। 45 দিন পরে যদি আপনি অ্যাডমিটেড হন এবং আপনার পলিসিতে যদি এই সুবিধাটা থাকে, সেম ডিজিজ অ্যান্ড ডিফারেন্ট ডিজিজ বোথ কেস, এই সুবিধাটা যদি থাকে, তাইলে আপনি আবার যতখানি কভারেজের আপনার পলিসিটা ছিল আর কি, সেম কভারেজ রেস্টোর্ড হয়ে যাবে আপনার পলিসির মধ্যে। মানে একই পলিসি ইয়ারে আপনি আবার তত পরিমাণ টাকা ক্লেম করার সুবিধা আপনি পাইবেন। তো বারবার এই কথাটা, সুবিধাটা থাকে যদি থাকে, এই কথাগুলি করার মানে হইল গিয়া, আমার বাস্তব অভিজ্ঞতা এটা কয় আর কি। প্রচুর প্রোডাক্ট আমি মার্কেটে পাই বিভিন্ন কোম্পানি, যাদের প্রোডাক্টের মধ্যে এই ধরনের কোনো সুবিধা নাই, অথচ একটা শ্রেণীর মানুষ, তারা একটু প্রাচীন মানুষরা আমি একটা জিনিস দেখি যে তারা যেহেতু ওই কোম্পানিগুলির মানে পুরান সময় থেকে দেখে আইছে, তারা ওই জিনিসটারে আঁকড়াইয়া ধইরা বইয়া থাকে। এতে করে কিন্তু নিজের ক্ষতি হইতেছে, নিজে কতখানি সুবিধা এই টাকা দিয়েই পাইতে পারতো এটি তারা জানেই না। ন্যাচারালি ওই সমস্ত কোম্পানিতে যেখানে এই ধরনের সুবিধাগুলি নাই, তারা তো ওইগুলি নিয়ে কোনো রকম আলোচনাতে যায়ই না। ঠিক আছে, তাহলে মোটামুটি একটা আমি যদি ইন্স্যুরেন্স নিতে চাই, তাহলে আমার জাস্ট আমি যদি 1 2 3 4 করে পয়েন্ট করি, এই যেগুলো কাস্টমার বেনিফিট হইব, এই পয়েন্টগুলি 1 2 3 করে একটু। হ্যাঁ, আপনি দেখবেন যে আপনার 1 নম্বর, হ্যাঁ, পলিসির মধ্যে হসপিটালাইজেশন পলিসির মধ্যে আপনার কি কি বেনিফিট আছে, ওইগুলি আপনি যেগুলি আমি প্রথমে আলোচনা করছি, এটা আপনি দেখবেন। তারপর হচ্ছে কি আপনার প্রি হসপিটালাইজেশন, পোস্ট হসপিটালাইজেশনের মধ্যে কি কি সুবিধা আছে, এটা নাম্বার 2। আর নাম্বার 3 হচ্ছে কি আপনার ডে কেয়ার ট্রিটমেন্ট আছে কিনা। ঠিক আছে, একটা মানুষের যদি ক্যান্সার হয়, পরবর্তী সময়ে ক্যান্সারের চিকিৎসার পরে কেমোথেরাপি দিতে লাগে, কেমোথেরাপিতে হসপিটালাইজেশন হইতে লাগে না, আমি একটা এক্সাম্পল কইতাছি। অথবা যদি তার কিডনির কোনো সমস্যা থাকে, তার যদি ডায়ালাইসিস হয়, ডায়ালাইসিসও অনেক ক্ষেত্রে হসপিটালাইজ হইতে লাগে না, দিনেরটা দিনেই শেষ হয়ে যায়। ঠিক আছে, এগুলো 4 নম্বর গেল। হ্যাঁ, ডে কেয়ারের মধ্যে পড়ে। তারপরে আপনি দেখবেন আপনার পলিসির মধ্যে অ্যাম্বুলেন্সের ফ্যাসিলিটিস আছে কিনা। হ্যাঁ, এটা হচ্ছে কি নর্মাল অ্যাম্বুলেন্সের কভার এবং থাকলে কতখানি আছে। ওকে, এখনকার পলিসির মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের সুবিধাও থাকে। ঠিক আছে, 5 নম্বর গেল। ত্রিপুরার মানুষের লিগে এয়ার অ্যাম্বুলেন্স থাকাটা বিশেষ জরুরি, যেহেতু এখানে উন্নত পরিষেবা খুব অভাব আছে। 5 নম্বর গেল। 6 নম্বর রেস্টোরেশন আছে কিনা। হ্যাঁ, তারপরে অটো রিচার্জ আছে কিনা। অটো রিচার্জ 6 নম্বর আমি ধরি। এই তো রিচার্জ, তারপর রেস্টোরেশন, এগুলি আপনি মোটামুটি একই ক্যাটাগরিতে আপনি ধরতে পারেন আর কি। আর 7 নম্বরে তারপরে আপনি দেখতে পারেন যে আপনার পলিসির মধ্যে ওপিডির সুবিধা নেওয়া যায় কিনা, বা থাকলে এটার লিগে এক্সেস কি প্রিমিয়াম দিতে লাগবে। ঠিক আছে, 8 নম্বরে আমি একটা পয়েন্ট আই, অনেক ক্ষেত্রে ক্যাশলেস যেখানে সুবিধা নাই, এখানে রিইম্বার্সমেন্ট যেটা এইখানে সুবিধা নাই এরকম না। এখনকার সমস্ত পলিসির মধ্যে আইআরডিআই থেকে সার্কুলার অলরেডি জারি করে দেওয়া হয়েছে যে তুমি কোনো রিইম্বার্সমেন্টের কোনো মানে ম্যান্ডেট তুমি দিতে পারতা না। এটা তো কবে
কবে এই বছরই দিচ্ছে। এই বছর থেকে শুরু হয়েছে, এই কিন্তু বছরই আগে তো দিছে। অনেকের ক্ষেত্রে না, আগেও একই ছিল। কোম্পানিগুলি কিছু কিছু কোম্পানি আছে বদমাইশি করতো, সুযোগ পাইলেই বদমাইশিটা করতো, ঠিক আছে। ঠিক আছে। এখন একদম এই বদমাইশিগুলি করার কারণেই মানে এই জিনিসটা আবার বলা আর কি, রিইটারেশন। হ্যাঁ, হ্যাঁ। আবার বলা যে না তুমি রিইম্বার্সমেন্ট কিছু করতে পারতো না। রিইম্বার্সমেন্ট ব্যাপারটা হইতেছে গিয়া তুমি আগে তোমার পয়সা দিয়া তুমি চিকিৎসাটা করাইবা, ঠিক আছে। তো এটা এক অর্থে কোম্পানিগুলি এরকম করতো যে তুমি যখন নিজের পয়সা দিয়া করাইবা তখন তুমি তো আজেরা খরচ করতা না, ঠিক আছে। অনেক ক্ষেত্রে হসপিটালগুলিরও বদমাইশি থাকে, অনেক ক্ষেত্রেই থাকে। বিশেষ করে ইস্টার্ন রিজিয়নের যে সমস্ত হসপিটাল আছে, বড় বড় ব্র্যান্ড, ঠিক আছে, মানে এগুলো করে। হ্যাঁ, যখনই দেখে যে আপনার ইয়ে আছে, সেই ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া? মেডিকেল ইন্স্যুরেন্স আছে, সেই ক্ষেত্রে 2 টাকার বিল 5 টাকা তুলে জায়গা, ঠিক আছে। এটা ব্যবসা। বিশেষ করে আমাদের ইস্টার্ন রিজিয়নে এই প্র্যাকটিসটা মানে ভীষণ রকম ভাবে করা হয় আর কি। মেল প্র্যাকটিস না কই, এটা মেল প্র্যাকটিস কই। সেই জায়গা কিভাবে সতর্ক হওয়া জরুরি? সতর্ক দেখেন, ওয়ান্স ইউ আর ইন দা হসপিটাল বেড, আপনার কিছু করার ক্ষমতা নাই। সেই হসপিটালের ডক্টররা যা খুশি তা একটা বিল চড়াইয়া দিল, যদি এরকম ধরনের করে একবারের টেস্ট 5 বার করাইলো। বা অনেক ক্ষেত্রে আমি এমনও দেখছি মানে পেশেন্ট পার্টির এমন কোয়া হইছে যে আপনি অমুক জায়গা থেকে করিয়ে নিয়ে আসুন, হ্যাঁ এটা এই হসপিটালে হবে না, ঠিক আছে, আমি ওনার পেশেন্টকে বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করিয়ে দিচ্ছি, ওখান থেকে গিয়ে করিয়ে নিয়ে চলে আসুন আবার, ঠিক আছে। তো ওইটাও এক রকমের বদমাইশি। ওয়ান্স ইউ আর হসপিটালাইজড, তাহলে তো এইখানেই সমস্ত কিছু আপনার করতে লাগবে। বাইরের থেকে যদি করাইতে লাগে হসপিটালের বাইরে, তাহলে পার্টিটা নিজের পয়সা দেওয়া করবো। তার সঙ্গে আরেকটা ইয়ে আছে, গ্রামাটিক্যাল ব্যাপার আছে, ইন্স্যুরেন্সের গ্রামারের ব্যাপার আছে। সে হসপিটালে ডিসচার্জ না হইয়া, সুস্থ না হইলে ডিসচার্জ হইতো না, আর ডিসচার্জ না হইলে সে অ্যাম্বুলেন্স মানে বাইরে যাইবো কেমনি। ওকে। পরবর্তী সময়ে যখন ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম সেটেলমেন্টে যায় তখন অনেক রকম কোশ্চেন আই। ওকে। ডাক্তারগুলি কি করে, ডাক্তারগুলি, আমি সবার কথা কইতাছি না, আজকে এই কথাগুলির উত্থাপন হইতাছে, কিছু কিছু এরকম প্র্যাকটিস হইছে দেখেই কথাগুলি হইতাছে, ঠিক আছে, ঠিক আছে। ডাক্তার নমস্য ব্যক্তি, ঠিক আছে, ডাক্তারের কারণেই তো, ডাক্তার তো নেক্সট টু গড। তো কিছু কিছু জায়গায় এরকম হইছে দেখেই কথাগুলি কোয়া হইতাছে, ঠিক আছে, বাইরে নিয়ে গিয়ে করিয়ে আসুন। অবশ্যই এটা ত্রিপুরার কথা কোয়া হইতাছে না, আমি বাইরের কথাই কইতাছি, ত্রিপুরার বাইরের হসপিটালের কথা কইতাছি। আমাদের এখানের মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই যে ত্রিপুরার বাইরে গিয়ে চিকিৎসা করাইতে যায়, বাধ্যতামূলক হোক আর পছন্দের কারণে হোক, ঠিক আছে, সেই ক্ষেত্রে এগুলি হয়। তো হসপিটালের রেপুটেশন, ট্র্যাক রেকর্ড এগুলিও দেখা উচিত। এটা পার্টির ক্ষেত্রে তো এটা সম্ভব না। না, সবই সম্ভব যদি আপনার মধ্যে অ্যাওয়ারনেস থাকে, কিছুটা হইলেও তো সম্ভব, ঠিক আছে, কিছুটা হইলেও সম্ভব। এখন আপনি গুগল পেতে পে করতে পারেন, কিন্তু ইন্টারনেটের ব্রাউজার অ্যাক্সেস করে হসপিটালের রেকর্ড যাচাই করতে পারেন না। ব্যাপারটা কেমন হয়ে যাবে না? গুগল পেতে পে করতেন পারেন, নেট ব্যাংকিং করতেন পারেন, তাহলে তো আপনার টেক সেভি। মানুষের এই ব্যাপারটা সচেতন হওয়া খুব জরুরি। হ্যাঁ, মেইন ব্যাপার হচ্ছে গিয়ে সচেতন না আমাদের এখানের মানুষ। অ্যানুয়াল, হাফ ইয়ারলি যে কোম্পানির যেরকম সুবিধা আছে, কোয়ার্টারলি, মান্থলি, সব রকম সিস্টেমও আছে। আবার আপনি একসঙ্গে মাল্টিপল ইয়ারের মানে প্রিমিয়ামও আপনি দিতে পারেন। মাল্টিপল ইয়ারের প্রিমিয়াম যদি আপনি দেন সেক্ষেত্রে আপনার সুবিধা বেশি। কিরকম? এতদিন পর্যন্ত এট এ টাইম 2 বছর বা 3 বছরের প্রিমিয়াম একসাথে দেওয়ার সুবিধা ছিল, সেই ক্ষেত্রে আপনি একটা হিউজ অ্যামাউন্ট রিবেট পাওয়া যায়, ঠিক আছে, ওইটা আপনার বিশাল বড় সেভিংস, ঠিক আছে। এই বছর থেকে 5 বছরের প্রিমিয়াম একসঙ্গে দেওয়া যায় এরকম সুবিধাওয়ালা প্রোডাক্টও বেরিয়ে গেছে।
ঠিক আছে, আমি কোনো কোম্পানির কথা কইতাছি না, এটা আপনার খোঁজ নিয়ে দেখতে লাগবে কোথায় 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 আছে কি না আছে, আপনি চাইলে দিতে পারেন। সেক্ষেত্রে আমি দেখছি মোটামুটি ধরেন 4 বছরের প্রিমিয়াম দিলেই 5 বছরের প্রিমিয়াম হয়ে যায়, মানে একটা প্রিমিয়াম পুরা 5 বছর কভার করবো। কভার করে, একটা প্রিমিয়াম না দিলেও চলে আর কি, এরকম আর কি হিসাবটা, এতখানি রিবেট দেওয়া হয়, একটা প্রিমিয়াম আউট। আচ্ছা, তাহলে 5 বছর মানে একবার করলাম, আমি যদি নেই হ্যাঁ 5 বছরের লিগে আপনি একদম পুরা আর কোন দিতে লাগবে না। আচ্ছা, ঠিক আছে, এটা তো বেশ কাস্টমারের জন্য ভালোই সুবিধা। খুব ভালো সুবিধা। এবার কথা হইতেছে কি, এই সুবিধাটা নিতে গিয়া 4 বছরের প্রিমিয়ামও যদি আপনি দেন, 5 বছরে দিতে গেলে বললাম আপনি 4 বছরের প্রিমিয়াম দিলেই হয়ে গেল। 4 বছরের প্রিমিয়াম দেওয়াটা সবার পক্ষে সমান না হইতে পারে, সম্ভব না হইতে পারে। আমার মনে খুব ইচ্ছা হইতাছে দেওয়ার, বাট আমি আর্থিকভাবে পারতাছি না, হইতেই পারে। সেই ক্ষেত্রেও এখন অনেক সুবিধা বাইরে হয়ে গেছে গা, কোম্পানিগুলো প্রিমিয়াম ফাইন্যান্সিং এর সুবিধা দেয়। আচ্ছা, ঠিক আছে, প্রিমিয়াম ফাইন্যান্সিং এর সুবিধা দেয়। আপনি 4 বছরের প্রিমিয়াম দিলেন, আপনারে অন্য একটা কোম্পানির থেকে, ইন্স্যুরেন্স রিলেটেড অন্য একটা কোম্পানির থেকে আপনারা অল্প টাকায় লোনের ব্যবস্থা করে দিল। লোনের মার্জিন খুব কম থাকে, মানে মার্জিন না, মানে ইন্টারেস্টের মার্জিন খুব কম থাকে। ঠিক আছে, যেহেতু ইন্স্যুরেন্স অনেক কম পয়সায় জিনিসটা করে দেওয়া হয়। ঠিক আছে, ওইটা আপনি অ্যাভেল করতে পারেন আপনার যেরকম ভাবে সুবিধা। এখন মানে সুবিধার শেষ নাই, প্রচুর সুবিধা বেরিয়ে গেছে। এগুলি সম্বন্ধে আপনার বিস্তারিত জানকারি নিতে লাগবে, থাকতে লাগবে, এবং যে এজেন্ট আপনার কাজটা করব তারও সমস্ত বিষয়গুলি সম্বন্ধে জানা থাকতে লাগবে।